আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে পরিপাক এবং শোষণ। এবং আমি তোমাদের সাথে আছি ডক্টর মুন্না। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করছি, এখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওয়ার্ক করতেছি। তো আমরা ক্লাসে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার মতো আলাপ আলোচনা করব। এবং সেখানে তোমাদের আমার কথা তোমরা শুনতে পারতেছো কিনা বা আমার কথা আমাকে তোমরা ঠিক মতো দেখতে পারতেছো কিনা একটু কমেন্টে ক্লিয়ার লিখে জানাও, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাব। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আজকে, পরিপাক এবং শোষণ। সেটা খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা আয়ত্ত করতে পারি এটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। এবং ভর্তি পরীক্ষার জন্য যদি বলি, যে কোনো ফরম্যাটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস কিন্তু এটা, পরিপাক এবং শোষণ। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং সেক্ষেত্রে পরিপাক বিষয়টা কি বা এটা নিয়ে আসলে আমাদের যে আলাপ আলোচনা সেটা ইনশাল্লাহ আমরা করব। একটু আমাকে একটু কমেন্টে ঠিক জানাও যে ভাইয়া সব ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? ক্লাস শুরুতে একদম তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তারা ক্লাস করতে আগ্রহী, তাই না, বা বায়োস্টার পরীক্ষা দিচ্ছে বা সামনে এইচএসসি পরীক্ষা দেবো আমরা সবাই, তো তাদেরকে একটু মেনশন করো যেন সবাই মিলে আমরা শিখতে পারি। হ্যাপি লার্নিং। তো সেক্ষেত্রে প্রথমেই সবাই অলরেডি আমাকে যারা সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম, এবং বলতেছে যে ভাই সব ক্লিয়ার আছে, কথা সব ঠিক মতো আমরা শুনতে পারতেছি। তাহলে আমরা আলাপ আলোচনায় শুরু করি। বা প্রথমেই আমাদের সাধারণত যে কোনো অধ্যায়ে আলাপ আলোচনার ক্ষেত্রে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে চাই যে ভাই আসলে পরিপাক যে আলাপ আলোচনা করতেছি, তাহলে আসলে পরিপাকটা বিষয়টা কি, এইটা যদি আমরা না বুঝি তাহলে তো আসলে আমি সবসময় স্টুডেন্টকে বলি যে পরিপাক অধ্যায়টা পড়ার সময় আমরা একটা জিনিস চিন্তা করব যে পরিপাক হচ্ছে একটা জার্নি। জার্নি মানে হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আমাদের দেখো মুখ দিয়ে শুরু করে, অর্থাৎ একটা ছিদ্র দিয়ে শুরু করে এবং আরেকটা ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো এটা একটা জার্নি, এবং এই জার্নির কোথায় কি ঘটতেছে, অর্থাৎ কোথায় এই খাবারটা ভাঙতেছে বা কোথায় এই খাবারটা আসলে অ্যাবজর্পশন হচ্ছে, শোষণ হচ্ছে, এই বিষয়টা হওয়ার পরে আবার কোথা দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে টোটালি একটা জার্নির মতো তোমার কোন অংশে কি হচ্ছে এটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে যে আসলে কোথায় কি হচ্ছে ভাইয়া। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের প্রথম মাথার মধ্যে যে প্রশ্নটা সবার মধ্যে আছে সেটা হচ্ছে যে ভাইয়া পরিপাক কি, তাই তো? তাহলে আমরা একটু প্রথমে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে ক্লাসে শুরু করি যে ভাইয়া আসলে পরিপাক কি। এখন পরিপাক বিষয়টা আসলে খুবই অনেকের কাছে মনে হতে পারে যে খুবই জটিল একটা বিষয়। আসলে জটিল বিষয় না, জটিলটাকেই সহজ করার বিষয়টাই হচ্ছে পরিপাক। অর্থাৎ আমরা যে নর্মালি যে খাবার খাই সেই খাবারগুলো কি, যেমন ধরো বার্গার খাচ্ছ, একটা চিকেন খাচ্ছ বা আস্ত একটা মুরগি খাচ্ছ, এই যে যে বিষয়গুলো আমরা খাচ্ছি সেই বিষয়গুলো কি আমাদের দেহের যে কোষগুলো আছে ওইভাবেই অ্যাবজর্পশন বা শোষণ করার জন্য প্রস্তুত কিনা। যদি প্রস্তুত না হয় তাহলেই আল্লাহ তাআলা এখানে একটা ব্রিজিং হিসেবে পরিপাক প্রসেসটাকে আমাদের দিয়ে দিয়েছে। যেমন ধরো তুমি যে বার্গার খাচ্ছ বা তুমি যে চিকেন খাচ্ছ, সেই চিকেন ফ্রাইটা সরাসরিতে কোষ অ্যাবজর্পশন করতে পারবে না। তাহলে আমাদের টার্গেট কি? পরিপাকের টার্গেট হচ্ছে তোমার এই জটিল খাদ্যবস্তু যেগুলো তুমি খাচ্ছ, সেই জটিল খাদ্যবস্তুকে তোমার কোষের শোষণ উপযোগী তৈরি করাটাই হচ্ছে পরিপাকের প্রধান কাজ। তার মানে আমরা যদি সহজভাবে বলি যে ভাইয়া এই যে তোমাকে দেখা যাচ্ছে যে একটা বিশাল বড় একটা বার্গার তুমি খাচ্ছ, এবং তার পরবর্তীতে এই বড় বার্গারটাই তোমার যে ছোট ছোট কোষ আছে তোমার দেহের মধ্যে সেটা আসলে অ্যাবজর্পশন করতে পারবে না। তাহলে এখানে কি দরকার? এইটার জন্য পরিপাকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা পরিপাকটা দরকার। অর্থাৎ জটিল খাদ্যবস্তুগুলোকে কোষের শোষণ উপযোগী তৈরি করাই কিন্তু পরিপাকের মেন কাজ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া খাবার তো অনেকগুলো আছে, পরিপাক কোনগুলোর হবে বা কোনগুলো দরকার আছে কোনগুলো দরকার নাই, এ ব্যাপারে আপনার কাছে কি মতামত মনে হয়? দেখো, খাবার অনেক কিছু আছে, পৃথিবীতে অনেক খাবার আছে, ঠিক আছে, মানে অনেক আইটেম আছে, অনেক নাম আছে, সেটা আলাদা বিষয়। বাট প্রধান যে খাদ্যের উপাদান বা খাবার যে আমাদের দরকার, এরকম খাদ্য দরকার বা সুষম খাদ্যের মধ্যে কয়টা উপাদান থাকে এটা যদি বলা হয় তাহলে আমি বলবো যে সুষম খাদ্যের মধ্যে 6টা খাদ্য উপাদান থাকে। কি কি খাদ্য উপাদান থাকে আমরা যদি বলি, সহজভাবে যদি বলা হয় যে আমাদের খাবার উপাদানের মধ্যে আমাদের আছে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের আছে। তাহলে প্রথমে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের খাবার উপাদানের মধ্যে নাম্বার 1 হচ্ছে, চিন্তা করলে যে শর্করা আছে। নাম্বার 1 হচ্ছে শর্করা, আমরা যদি চিন্তা করি শর্করা আছে। নাম্বার 2 হচ্ছে যদি বলা হয় যে প্রোটিন আছে আমাদের দেখে, প্রোটিন, শর্করা আছে বা কার্বোহাইড্রেট বা প্রোটিন বা আমিষ আছে। এবং নাম্বার 3 যদি বলা হয় সেটা হচ্ছে স্নেহ আছে। এই 3টা খাদ্য উপাদান আমাদেরকে
প্রধানত পরিপাকে অংশগ্রহণ করে, বাকিগুলো পরিপাকে অংশগ্রহণ করে না। বলতে পারো ভাইয়া কেন পরিপাকে অংশগ্রহণ করে না? কারণ হচ্ছে দেখো 4 নম্বরে আমাদের দেহে কি প্রয়োজন, আমাদের দরকার হচ্ছে যে তোমার ভিটামিন দরকার আছে, ভিটামিন দরকার আছে। এছাড়া আমাদের শরীরের জন্য দরকার আছে যে কি আছে যে খনিজ লবণ, যেটা আমরা বলি মিনারেল দরকার আছে, মিনারেল দরকার আছে আমাদের শরীরের জন্য। এবং লাস্ট অন যেটা আমাদের জন্য খুবই দরকার, আমাদের বাসা দেখবা আব্বু অনেক বলে, সেটা হচ্ছে ওয়াটার বা পানির দরকার আছে। তাহলে এই যে খাদ্য উপাদানগুলো আমাদের দরকার আছে, সেই সব খাদ্য উপাদানেরই কিন্তু আবার পরিপাকের দরকার নাই। কেন পরিপাকের দরকার নাই আমি সহজভাবে একটু তোমাকে বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে পরিপাকের দরকার কার কার? এই যে তুমি যে খাবারগুলো খাচ্ছ তার মধ্যে পানি, এটা কোষ সহজেই অ্যাবজর্পশন করে নিতে পারে, এটাকে আর ভাঙার কিছু নাই। যে মিনারেল গুলো আছে সেটাও অ্যাবজর্পশন করতে পারতেছে, ভিটামিন গুলো যেগুলো আছে সেগুলো আমাদের দেহ সরাসরি অ্যাবজর্পশন করতে পারতেছে। সো এখানে আমাদের পরিপাকের দরকার নেই। অর্থাৎ আমরা যদি এই 3টা উপাদানের কথা বলি, এই 3টা উপাদানের বেসিক্যালি এই অধ্যায়ে আলাপ আলোচনা করার কথাই না, কথাই না। কারণ কি, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার এটা আমাদের কোষ সরাসরি শোষণ করতে পারে, অ্যাবজর্পশন করতে পারে, তাহলে তাদের পরিপাকের দরকার নেই। কথা খুবই সহজ। তাহলে অ্যাকচুয়ালি পরিপাক দরকার আছে কার কার? এই 3জন উপাদান, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, আর স্নেহ বা লিপিড যেটাকে আমরা বলি, এদেরকে আমাদের অবশ্যই কি দরকার আছে? এদের আমাদের হচ্ছে পরিপাকের দরকার আছে। কিন্তু কখন বুঝবো যে আমরা পরিপাক শেষ হয়ে গেছে? কারণ পরিপাক আমরা বলতেছি ইটস এ জার্নি। তো এই জার্নিটা শুরু থেকেই তোমার যদি গন্তব্য জানা না থাকে যে কখন গেলে তুমি শেষ করবা, তাহলে এই জার্নিটা তোমার কাছে সুখকর হবে না, বা তুমি আসলে বুঝতে পারবে না যে তুমি আসলে কি করতেছো, কই যাচ্ছ। ঠিক আছে? তাহলে তুমি ধরো একটা শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েছো, সেই খাবারটা কখন পরিপাক হয়েছে বুঝবা যখন তুমি দেখবা যে একটা শর্করা বা কার্বোহাইড্রেট খাবার থেকে তোমার কি তৈরি হয়েছে, গ্লুকোজ তৈরি হয়েছে। তার মানে তুমি বুঝবা হচ্ছে যে ভাই আমার কি শেষ, পরিপাক শেষ, শর্করা বা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হলে। আবার ধরো একটা প্রোটিন থেকে ধরো তুমি দেখলা যে না, প্রোটিন থেকে আমার কি তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেছে। সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া মানেই হচ্ছে ভাইয়া আমার পরিপাক শেষ। আবার তুমি ধরো একটা স্নেহ বা লিপিড জাতীয় পদার্থ থেকে তুমি যদি দেখো যে ভাই আমার আসলে কি তৈরি হয়ে গেছে, স্নেহ বা লিপিড জাতীয় পদার্থ থেকে তোমার যদি আমরা পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সংক্ষেপে আমি লিখলাম ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যদি পেয়ে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার পরিপাক শেষ। তার মানে আমরা বুঝতেছি পরিপাক যে কথাগুলো বললাম এগুলো একটু সামারি করি যে পরিপাক কি। তাহলে একটু চিন্তা করো, আমি ভাইয়া বলছি যে পরিপাক হচ্ছে একটা জার্নি, যে জার্নির মধ্যে আমরা যে জটিল জটিল খাবার খাচ্ছি, অর্থাৎ বার্গার, পিজা, এগুলো আমাদের দেহের যে ছোট ছোট কোষ আছে সেগুলো আসলে অ্যাবজর্পশন করতে পারবে না। তাহলে অ্যাবজর্পশন করার জন্য আমাদেরকে কি দরকার, পরিপাকের দরকার। কারণ পরিপাকের কাজই হচ্ছে জটিল খাদ্যবস্তুকে তোমাদের কোষের শোষণ উপযোগী খাদ্যবস্তুতে রূপান্তর করা, এটাই হচ্ছে পরিপাকের কাজ। কথা বুঝতে পারছি? তার মানে পরিপাক হচ্ছে একটা জার্নি, সেই জার্নিতে জটিল খাদ্য থেকে ছোট ছোট ক্ষুদ্র উপাদানে তৈরি করা হয়। এবং কোন কোন খাদ্য উপাদান 6টি সুষম খাদ্যের মধ্যে কোন কোন খাদ্যের দরকার আছে পরিপাক, কোনটার দরকার নেই। সিম্পল কথা বললে শর্করা, প্রোটিন এবং স্নেহের পরিপাকের দরকার আছে, কারণ এটা কোষ অ্যাবজর্পশন করতে পারবে না এই হিসেবে। বাট ভিটামিন, মিনারেল এবং ওয়াটার যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেহ সহজে অ্যাবজর্পশন করতে পারে, সো তাদের পরিপাকের দরকার নেই। কখন পরিপাক শেষ করব, যখন দেখবো যে শর্করা ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হয়েছে, শেষ। প্রোটিন ভেঙে ভেঙে যখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, শেষ, এটা পরিপাক। স্নেহ ভেঙে ভেঙে যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়েছে, পরিপাক শেষ। কথা বুঝতে পারছি? তার মানে আমরা বেশ কিছু কথাবার্তাগুলো ক্লিয়ার হয়েছে যে পরিপাক কি, এটা ক্লিয়ার হয়েছে কিনা। আগে ক্লাসের শুরুতে আমরা আসলাম, বাট আমরা জানলামই না যে পরিপাক কি, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নাই। তাহলে আমাকে একটু কমেন্ট করে বলেন তো ভাইয়া পরিপাক বিষয়টা যে কি, এইটা ক্লিয়ার হয়েছে কিনা। যারা ক্লাস করতেছি তাদের একটু বলবেন যে ভাইয়া পরিপাক বিষয়টা কি, এটা আমাদের সবার জন্য ক্লিয়ার হয়েছে কিনা। তারপরে আমরা নেক্সটে আগাবো যে ভাইয়া পরিপাকের কোথায় কি হয়, পরিপাকের কি কি অংশ আছে, তাই না, এটা পরে হিসাব। আগে বলেন যে পরিপাক বিষয়টা আমরা বুঝছি কিনা, পরিপাকটা কি আসলে। হ্যাঁ, এই যে শাহিন আহমেদ বলছে যে ভাই ক্লিয়ার আছে সব। আচ্ছা ঠিক আছে। শেখ শ্রাবণ বলছে যে ক্লিয়ার আছে। ঠিক আছে, তার মানে আমরা অলরেডি বুঝতে পারছি, আমাদের ক্লাসের একটা বড় অংশ শেষ, যে পরিপাক কি এটা বুঝতে পারছি। এবার আসেন যে আমাদের এই পরিপাক করার জন্য কি কি দরকার, বা এই পরিপাকটা কোথা দিয়ে হচ্ছে, কোথায় হবে না, এই বিষয়গুলো আগে জানতে হবে। তাহলে আমরা যদি সেকেন্ড স্লাইডে চলে যাই, যে আমাদের আসলে পরিপাক কি এটা বুঝতে পারছি। সেকেন্ড স্লাইড যদি আমরা আসি, দেখেন সেকেন্ড স্লাইডে আসলে এই যে দেখেন, এবার পরিপাক হয় কোথায়, পরিপাকের জন্য কারা কারা হেল্প করে,
বা পরিপাক যে হচ্ছে এই টোটাল বিষয়টা কোন তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হচ্ছে পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই পৌষ্টিক তন্ত্রের দুইটা বিষয় আছে, একটা দেখেন পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী হচ্ছে কোনটা? আমরা যদি মুখগহ্বর থেকে শুরু করে যে আমরা যদি বলি পায়ু ছিদ্র পর্যন্ত যে অংশটা টোটালি হচ্ছে পৌষ্টিক নালী, এবং এটা আমাদের হচ্ছে পৌষ্টিক নালীটা হচ্ছে 8 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে। তাহলে প্রথমে আমরা শিখলাম একটা নালী আছে যেটাকে পৌষ্টিক নালী বলা হয়, এবং এটা 8 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এবং আমরা দেখেছি পৌষ্টিক গ্রন্থির কথা যদি বলা হয়, আমাদের দেহে আল্লাহ তাআলার রহমতে 5টা পৌষ্টিক গ্রন্থি আছে, যেটা আমরা আলাপ আলোচনা করবো একটু পরে। তাহলে 5টা পৌষ্টিক গ্রন্থি আছে। উপর থেকে যদি বলি একদম সিরিয়ালি, তাহলে আমরা বলবো যে উপর থেকে হচ্ছে লালা গ্রন্থি আছে মুখের মধ্যে, পাকস্থলীর মধ্যে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলী নিয়ে সবকিছুই গ্যাস্ট্রিক, অন্ত্রের মধ্যে আছে আন্ত্রিক গ্রন্থি। এছাড়া আমাদের যে অন্ত্র আছে, এই অন্ত্রের মধ্যে অগ্নাশয় থেকে রস আসে, পিত্ত থেকে রস আসে। তাহলে অগ্নাশয়, পিত্ত, আন্ত্রিক রস, 3টা হলো। আর উপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, তার উপরে গেলে লালা গ্রন্থি। তাহলে মোট 5টা গ্রন্থি আমাদের দেহে আছে। এই সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তার আগে আমরা একটু ঘুরে আসি যে ভাইয়া পৌষ্টিক নালী সম্পর্কে আপনার কি মতামত, বা পৌষ্টিক নালী সম্পর্কে আমরা আলোচনা করি। 8 থেকে 10 মিটার লম্বা একটা আমাদের দেহে নালী আছে। এই নালীটার আসলে কি কি অংশ আছে সেটা আমাদের আগে প্রাইমারিলি জানা দরকার। তাহলে চলো আমরা প্রথমে তাহলে জেনে আসি যে আসলে পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে এবং সেটা কোথায় কোথায় আছে। তার আগে এটা নিয়ে একটু দেখো, এই যে দেখো পৌষ্টিক নালী নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে একটু আগে যে তোমাকে খাবারগুলো কথা বলছে, এই যে খাবারের কথা আছে, তাহলে পৌষ্টিক নালী নিয়ে একটু পরে আলোচনা করতেছি। খাবারগুলো নিয়ে একটু আর একটু ডিটেলস বলি যে কতটুকু খাবার প্রয়োজন। কেন দেখো, অনেকেই বলতেছে যে কিটো ডায়েট নামে একটা ডায়েট আছে, সেই ডায়েট করলে কি আমাদের কোনো উপকার হবে কিনা। তবে মেডিকেল সায়েন্স আসলে টোটালি এইভাবে বলতেছে না। মেডিকেল সায়েন্স বলতেছে যে সব খাবারই তোমার খেতে হবে, তবে প্রয়োজন মতো। অর্থাৎ তুমি অল্প অল্প করে খাও, অর্থাৎ তুমি ভাত খাও বা আমিষ খাও বা প্রোটিন খাও বা তুমি হচ্ছে শুধু শর্করা খাও না, সবকিছু মিলেমিশে খাও, তাহলে সেক্ষেত্রে খাবারটা উন্নত। এখন কতটুকু দরকার তোমার খাবারের, সেটা কিন্তু ভর্তি পরীক্ষা আসতে পারে, বা এই ধরনের কোশ্চেন তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলের জন্য কম গুরুত্বপূর্ণ কম্পারেটিভলি, বাট ভর্তি পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অন্য জায়গার কথা চিন্তা করলে। তাহলে প্রথমে কি প্রশ্ন আসতে পারে, কতটুকু প্রয়োজন? তুমি যে খাবা, তুমি যে ধরো কার্বোহাইড্রেট খাচ্ছ, ভাত খাচ্ছ, ইচ্ছা মতো খাবা কিনা? 2 প্লেট 3 প্লেট, কেউ আছে গামলায় বসে গেল বা একদম সরাসরি মনে করে পাতিল নিয়ে বসলো, যে আম্মু দরকার নাই, এত তোমার প্যারা দেওয়ার দরকার নেই, সাশ্রয়ী মুডে আমরা আসি, তুমি সরাসরি পাতিল দাও, পাতিল থেকে খেয়ে ফেললাম। এইরকম চিন্তা ভাবনা করাটা ঠিক হবে কিনা, নাকি অল্প কিছু খাওয়ার ঠিক আছে? তাহলে কতটুকু দরকার আমাদের খাবারের প্রয়োজন, সেটা আমরা যদি সহজভাবে বলি, পরিমাণটা যদি নির্ণয় করার ক্ষেত্রে আমি বলি যে এলপিসি, পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমি সহজভাবে যদি বলি, তাহলে এলপিসি কথা চিন্তা করলেন, এলপিসি যারা বুঝার তারা বুঝতেছে। এলে হচ্ছে আমরা এখানে বোঝাচ্ছি হচ্ছে লিপিড, দ্যাট মিন স্নেহ, পিতে হচ্ছে প্রোটিন, সিতে হচ্ছে কার্বোহাইড্রেট। তো এলপিসি, এল এর প্রয়োজন হচ্ছে আমাদের হচ্ছে 50 দুগানা হচ্ছে 100, আর 100 গুণ 4 হলো 400। তাহলে সহজ ভাষায় বলতে গেলে লিপিড দরকার 50 গ্রাম, প্রোটিন দরকার 100 গ্রাম, এবং কার্বোহাইড্রেট দরকার হচ্ছে 400 গ্রাম। এবার আমরা আসি, তাহলে ভাইয়া ভিটামিন লাগবে না? ভিটামিন এবং মিনারেলও দরকার আছে। ভিটামিন এবং মিনারেল কত গ্রাম দরকার? এইটা দরকার হচ্ছে 5.5 গ্রাম, আর মিনারেলের দরকার আছে মাত্র 8 গ্রাম। এখন অনেকে বলবে ভাইয়া 5.5 আপনি কিভাবে পাইলেন? দেখো, এই যে 5500 মিলিগ্রামই কিন্তু হচ্ছে 5.5 গ্রাম। আমি সব একবারে বলতেছি। আর আমরা জানি পানি কতটুকু দরকার, 2 থেকে 3 লিটার মতো পানি প্রতিদিন খেলেই আমাদের জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা, যে আমাদের হচ্ছে কতটুকু কোন খাবার দরকার। এবার সে কাজ কি, প্রধান প্রধান কাজ যদি বলা হয়, আচ্ছা তোমাকে কার্বোহাইড্রেটের একটা যদি কাজ বলা হয়, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে দেহের কর্মক্ষমতা। অর্থাৎ কার্বোহাইড্রেট মানেই কর্মক্ষমতা। কার্বোহাইড্রেট মানে কি? কর্মক্ষমতা, অ্যাক্টিভিটি, শক্তি, এই বিষয়গুলো মনে রাখতে হবে। প্রোটিন যদি বলা হয়, তাহলে আমরা জানি যে বৃদ্ধি এবং ক্ষয় পূরণ, এই কথাটা মনে রাখতে হবে, বৃদ্ধি, গঠন এবং ক্ষয় পূরণ। এবং আমরা জানি যে এনজাইম এবং হরমোন এরা আসলে প্রোটিনই, এটা আমরা আগেও পড়ছি যে ভাই নেচার হচ্ছে এরা হচ্ছে প্রোটিন। তাহলে এটা আলাদা বিষয়। তাহলে আমরা শিখলাম কি, যে কার্বোহাইড্রেট বললে আমরা বুঝবো হচ্ছে কাজ হচ্ছে কর্মদক্ষতা, প্রোটিন বললে তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের বডির ক্ষয়পূরণ, বৃদ্ধি বা গঠনে সাহায্য করে, আর লিপিড বললে সে কিন্তু তাপের সাথে যুক্ত, অর্থাৎ তার মানে হচ্ছে দেহের
তাপ নিয়ন্ত্রণ করে। দেহের কি করে? তাপ নিয়ন্ত্রণ করে। তোমাকে এই প্রশ্নগুলোই করবে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে কে? তোমাকে প্রশ্ন করবে হচ্ছে দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে কে? দেহের কর্মদক্ষতা নিয়ন্ত্রণ করে কে? এগুলো মনে রাখবা। এছাড়া আমরা যদি ভিটামিন এবং মিনারেল দুইজনে একটা কমন কাজ হচ্ছে, তারা দুইজনেই পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে, পুষ্টি এবং বৃদ্ধিতে। তবে তোমার পরীক্ষা আসলে প্রশ্ন আসবে এই লাইন থেকে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কে? উত্তর হচ্ছে কিন্তু ভিটামিন, মিনারেলের কথা বলা হয় নাই। তাহলে পরীক্ষা কি আসবে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন খাদ্য উপাদান? উত্তর হচ্ছে কি আমাদের বললাম সেটা হচ্ছে ভিটামিন। আর লাস্টে যেটা আছে পানি, পানির কাজ হচ্ছে আমাদের যে প্রোটোপ্লাজম আছে তাকে সজীব রাখে। প্রোটোপ্লাজমকে সজীব রাখে কে? সেটা হচ্ছে কি পানি। তাহলে আমরা একটু রিভিশন দিয়ে মনে করার চেষ্টা করি। প্রথমে যদি পরিমাণ কতটুকু দরকার এটা আমরা ভাববো হচ্ছে এলপিসি, অর্থাৎ লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট 50, 100, 400। আর বাকি রইল ওখানে ভিটামিন এবং হচ্ছে মিনারেল, সেটা পড়তেছি কত গ্রাম করে আমাদের খেতে হবে। একটা হচ্ছে 5.5 গ্রাম আর একটা হচ্ছে 8 গ্রাম। আর পানি 2-3 লিটার দরকার। এবার সেই কাজের ক্ষেত্রে যদি বলা হয়, কার্বোহাইড্রেট কর্মদক্ষতা গেল, প্রোটিন হচ্ছে কি তাহলে ক্ষয়পূরণ, বৃদ্ধি বা গঠন। এবার আসলাম যে লিপিড, লিপিডের কাজ হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করে, বডির টেম্পারেচার। আচ্ছা, যদি বলা হয় যে পুষ্টি বৃদ্ধি, সেক্ষেত্রে ভিটামিন মিনারেল দুইটাই আসবে। বাট যদি বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কে, তাহলে উত্তর হবে হচ্ছে ভিটামিন। কথা বুঝতে পারছি? সহজভাবে 1 মিনিট চিন্তা করবা, দেখবা সহজেই তুমি পারতেছো। ইনশাল্লাহ এটা খুব একটা কঠিন কোনো টপিকস না, ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে প্রথম কথা, পারবা কিনা বলো, ক্লিয়ার হলে আমরা নেক্সটে আগাবো। ঠিক আছে, ওকে, পারবা কিনা ক্লিয়ারলি বলো। এটা যদি পারো তাহলে আমরা নেক্সটের দিকে আগাবো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমাকে একটু বলো যে ভাই পারবা কিনা। হ্যাঁ, তাহলে আমরা দুইটা বিষয় এখন শিখলাম। একটা হচ্ছে যে হ্যাঁ অলরেডি শেখ শ্রাবণ বলছে, সারা, হ্যাঁ মোনালিসা, সবাই বলছে যে ভাইয়া আমরা পারবো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দুজন শিখলাম পরিপাক কি, এটা আমাদের শেখা হয়ে গেছে। আমরা শিখলাম আমাদের কি কি খাবার কতটুকু পরিমাণ দরকার এবং তাদের কাজ কি। এবার আমরা শিখবো হচ্ছে পৌষ্টিক নালী, যেটা আমরা বলছিলাম 8 থেকে 10 মিটার লম্বা। আমরা দেখবো পৌষ্টিক নালী কোন অংশে কি আছে, মনোযোগ দিয়ে দেখি। দেখো, তাহলে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ নিয়ে আমরা একটা ছবি আছে সুন্দর, সেই ছবির মধ্যে চলে যাই। নেক্সট আমরা আসি, দেখো এখানে হচ্ছে একটা পৌষ্টিক নালী আছে এবং আমরা জানি পৌষ্টিক নালী এর দৈর্ঘ্য কত। আমরা শিখছি পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া, পৌষ্টিক নালীর দৈর্ঘ্য হচ্ছে আমরা শিখছি অলরেডি, সেটা হচ্ছে যে 8 থেকে 10 মিটার। 8 থেকে কত? 10 মিটার। দ্যাট মিনস এই মুখছিদ্র থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত এই অংশটা হচ্ছে 8 থেকে 10 মিটার। তাহলে এবার আমরা আসি যে কোথায় কোনটা কতটুকু বড়। প্রথমে আমরা যদি গলবিলের কথা বলি, তাছাড়া আমি এটা আসলে অন্যভাবে মনে রাখি। কিভাবে মনে রাখি? আমি মনে রাখি হচ্ছে অন্ন নালী হচ্ছে 25 সেন্টিমিটার, এটা মনে রাখি। এরপর আমি মনে রাখি যে 25 সেন্টিমিটারে আর কি কি আছে আমাদের বডিতে। তো আমি মনে রাখি হচ্ছে যে ওই যে একটা কথা দিয়ে আমি লিখে মনে রাখি যে সেটা হচ্ছে যে তুমি 25কে অন্ন দাও, অন্ন দাও। তাহলে তুমি 25কে অন্ন দাও এর মানে কি? এখানে আসো, তুমি মানে হচ্ছে আমরা জানি ইউ, তুমি মানে হচ্ছে কি ইউ, তুমি মানে হচ্ছে ইউ, আর ইউতে হয় ইউরেটার। তাহলে ইউরেটার এর দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। অন্নতে আমরা এখন শিখলাম অন্ন নালী, আর ডতে আমরা একটু পরে পাবো ডিউডেনাম। তাহলে ডিউডেনামের দৈর্ঘ্য কত? ডতে আমরা শিখতেছি কি তাহলে ডিউডেনাম, ডতে ডিওডেনাম, ডিওডেনামের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, 25 থেকে 30 সেন্টিমিটার। কথা বুঝতে পারছি? তাহলে 25 সেন্টিমিটারে কি কি আছে এটা আমরা শিখে নিলাম। এবার আসেন যে অন্ননালীর অর্ধেক হচ্ছে গলবিল। তাহলে অন্ননালী যদি 25 সেন্টিমিটার হয় তাহলে তার অর্ধেক কত হবে? 12.5 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? এবার সব পাকস্থলী, পাকস্থলী হচ্ছে পথে পাকস্থলী আর পথে হচ্ছে 15। তাহলে পাকস্থলীর প্রস্থ 15 আর পথে হলো প্রস্থ। তাহলে পাকস্থলীর প্রস্থ হচ্ছে 15, মানে আমরা সহজভাবে যদি বলি 15 সেন্টিমিটার, আর তার দ্বিগুণ হচ্ছে অর্থাৎ তার ডাবল হচ্ছে তার দৈর্ঘ্য, অর্থাৎ 30 সেন্টিমিটার। তাহলে আমরা শিখলাম পথে পাকস্থলী, পথে প্রস্থ, তার প্রস্থ হচ্ছে পথে 15 সেন্টিমিটার, আর যদি তার ডাবল করি 30 সেন্টিমিটার, সেটা হচ্ছে তার দৈর্ঘ্য। এরপরে আমরা চলে যাব পাকস্থলী, পরে হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। এবার আসি যে ভাই ক্ষুদ্রান্ত, এটা ধরো ক্ষুদ্রান্ত, তাহলে ক্ষুদ্রান্ত কি কি অংশ দ্বারা গঠিত হয় এটা আমরা যদি একটু সহজভাবে বলি।
ক্ষুদ্রান্ত আবার তিনটা অংশ দ্বারা গঠিত হয়, আমরা মনে রাখি হচ্ছে ডিজে আলি। ডিজে আলি, ডিজে আলি মানে কি, ডিতে ডিউডেনাম, যেতে জেজুনাম, আর আলি মানে ইলিয়াম, তাহলে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এর মধ্যে অলরেডি আমরা জানি ডিউডেনামের দৈর্ঘ্য হচ্ছে, আমরা জানি ডিউডেনামের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, এটুকু আমরা জানি। তাহলে জেজুনাম এর দৈর্ঘ্য কত এটা আমাদের জানতে হবে, আর ইলিয়ামের দৈর্ঘ্য কত, ইলিয়াম হচ্ছে 2.5 মিটার, আর জেজুনাম হচ্ছে এটার 5 ভাগের 3 ভাগ। কথা বুঝতে পারছি, এটা আমরা পরে আসতেছি। তাহলে টোটাল ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা হইতে পারে, তাহলে 6 থেকে 7 মিটার, 6 to 7 মিটার। আর বৃহদান্ত্র হচ্ছে এটাও তিনটা অংশ দ্বারা গঠিত হচ্ছে, কি কি আছে আমরা যদি বলি, সেটা হচ্ছে ডিউডেনাম হচ্ছে আমরা জানি সিকাম, সিকাম আছে, কোলন আছে, এটা নিয়ে আমাদের আরো আছে, আর হচ্ছে মলাশয়, সিকাম, কোলন আর মলাশয়, ঠিক আছে। আর এই সিপামের মধ্যে থাকে একটা বিবর্ধিত অংশ, তার নাম হলো অ্যাপেন্ডিক্স। তাহলে পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে, সিকামের মধ্যে কি থাকবে, অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স কার অংশ বলো দেখি, পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যাপেন্ডিক্স কোনটির অংশ, উত্তর কি, অ্যাপেন্ডিক্স কোনটির অংশ, দেখি বলো তো পারো কিনা। অ্যাপেন্ডিক্স কোনটার অংশ বলো। প্রশ্ন একবার আসছিল মেডিকেলে, এই জন্য বলতেছি, সিকামের অংশ। ভেরি গুড মোনালিসা, অনেক ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিছো। আরো যদি প্রশ্ন ধরো সিকাম, কোলন, মলাশয় এগুলো নাই, অপশনের মধ্যে আছে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, অন্ননালী, তাহলে কি উত্তর হইতো, এটাও কিন্তু একবার প্রশ্ন এক জায়গায় আসছে। ভেরি গুড, এই যে সানরি সঠিক উত্তর দিচ্ছে, সেক্ষেত্রে উত্তর হয়তো বৃহদান্ত্র। তাহলে সহজ ভাষায় যদি বলা হয় যে অ্যাপেন্ডিক্স কোথাকার অংশ, উত্তর হচ্ছে সিকাম। সিকাম কিসের অংশ, আমরা জানি বৃহদান্ত্র। তাহলে অপশন দেখে বলতে হবে যে সিকাম, কোলন, মলাশয় থাকলে উত্তর কি হবে, সিকামই হবে। বাট অপশন যদি বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, অন্ননালী এগুলো থাকে, তাহলে উত্তর হবে হচ্ছে কি বৃহদান্ত্র। অপশন দেখে উত্তর করতে হবে। তাহলে অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফেকশন হয়, আমরা মনে রাখবো দুইটা কথা মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত করে, যে কোনো একটা অঙ্গে ইনফেকশন হলে ওই অঙ্গের নামের শেষে আইটিস যুক্ত করতে হয়, ITES, আইটিস। আর যদি ওই অঙ্গটাকে আমরা কেটে ফেলতে হয়, সেটাকে আমরা টমি বলি, TOMY, টমি। তাহলে সহজ ভাষায় যদি বলি, ইনফেকশন যদি কোনো কিছু হয়, সেটা নামের শেষে আইটিস যুক্ত করতেছি। সো অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফেকশন, এটাকে আমরা বলবো অ্যাপেন্ডিসাইটিস। আর যদি এই অ্যাপেন্ডিক্সটাকে কেটে ফেলতে হয়, তাকে আমরা বলবো অ্যাপেন্ডিসেক্টমি। সেক্টমি মানে কেটে ফেলা, টমি মানে কেটে ফেলা, বলছি। তাহলে সহজ ভাষায় যদি দুইটা ওয়ার্ড আমরা পরিচিত আছে, বা এটা মুখস্থ করার কিছু নাই, আমরা ক্লাসের শেষে দেখবো যেখানে একটা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, যে অ্যাপেন্ডিক্সে কোনো ইনফেকশন হলে তাকে আমরা কি বলবো, অ্যাপেন্ডিসাইটিস। আর এটাকে যদি কেটে ফেলা হয়, তাকে বলবো অ্যাপেন্ডিসেক্টমি। শেষ, এইটুকু আমরা মাথায় রাখলাম। তাহলে মোটামুটি আমরা শিখলাম তাহলে কি কি অংশ আছে, বৃহদান্ত্র, সিকাম, কোলন এবং মলাশয়, এটা পায়ুছিদ্রতে বাইরে উন্মুক্ত হয়ে যায়। তাহলে এই হচ্ছে কথাবার্তা, প্রাইমারি কথা শেষ। এবার আসি পাকস্থলী নিয়ে আমাদের কিছু কথাবার্তা শিখতে হবে। পাকস্থলী নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তার আগে বলেন দেখি যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত। আমি কিন্তু একটু ছবিতেই দেখাইছি যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, এটা সঠিক উত্তর পারো কিনা বলো দেখি। মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, একটু আগে কিন্তু ছবিতেও ছিল, যারা মনোযোগ দিয়ে খেয়াল করছো তারা বলছো, বা আমিও বলছি, ক্ষুদ্রান্ত কতটুকু দৈর্ঘ্য আছে। সঠিক উত্তর কি বলো দেখি, পারো কিনা। ভেরি গুড, সঠিক উত্তর প্রথমে দিছে নূরজাহান আনিস, বি অ্যান্সার। ভেরি গুড, বি মানে 6 থেকে 7 মিটার। ওকে ফাইন, ডি অ্যান্সার হবে না। পুরো পৌষ্টিক নারী বললে অ্যান্সার হয়তো ডি 8 থেকে 10 মিটার, বাট এখন সঠিক উত্তর হচ্ছে বি 6 থেকে 7 মিটার। ভেরি গুড, শাহিন, রুফাইদা, মোনালিসা, ভেরি গুড, গুড অ্যান্সার দিচ্ছ। মাইমোনা সঠিক উত্তর দিচ্ছে। সৌরভ চক্রবর্তী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এটা সঠিক উত্তর হবে যে 6 থেকে 7 মিটার, ঠিক আছে। এবার আমরা আসি যে এই যে খাবারের যে পরিপাক, কোথায় কোথায় খাদ্যের পরিপাক হয়, এবং সেই খাদ্যের পরিপাক হলে কোথায় কোথায় কি কি এনজাইম পাওয়া যায়। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হট টপিকস আমি বলে থাকি, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। প্রথমে আসে যে কোথায় পরিপাক হয়, এটা যদি প্রশ্ন করা হয়, পরিপাক হয় হচ্ছে 3 জায়গায়। কোথায় কোথায় পরিপাক হবে, 3টা জায়গায়। পৌষ্টিক নালীর সব জায়গায় কিন্তু পরিপাক হচ্ছে না। তাহলে কোন কোন জায়গায় ভাইয়া পরিপাক হচ্ছে, এটা যদি আমরা একটু বলি, তাহলে পরিপাক হচ্ছে মনে রাখবা, সেটা হচ্ছে যে
আমাদের প্রথম পরিপাক হয় হচ্ছে মুখে, অর্থাৎ খাবার গ্রহণ করার পরে মুখে কিছু পরিপাক হয়। দ্বিতীয় পরিপাক হয় হচ্ছে পাকস্থলীতে, এবং তৃতীয় পরিপাক হয় হচ্ছে তোমাদের অন্ত্র মানে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রে পরিপাক হয়। এখন আমরা দেখব যে কোথায় কোন খাবারটা আসলে বেসিক্যালি পরিপাক হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে কোথায় কোন খাবার পরিপাক হচ্ছে এইটা যদি আমি একটু সহজভাবে বলি মনে রাখার জন্য, তুমি মনে রাখবা যে ক যোগ পাল সমান সমান কি হয়, ক পাল। পরীক্ষা আসার মতো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে ক যোগ পাল সমান সমান কপাল। এটা মানে কি দেখি, যার যার বুদ্ধি আছে সে বুঝতে পারছো কিনা অলরেডি, দেখি বুঝে থাকলে তাহলে উত্তর দাও। তাহলে বলো আমরা কি বুঝতেছি এখান থেকে, যে মুখে কিসের পরিপাক হয়, কতে হচ্ছে কার্বোহাইড্রেট, আর পাকস্থলীতে কিসের পরিপাক হয়, পাল বলছে, তার মানে প্রোটিন এবং লিপিডের পরিপাক হয়। আর অন্তে কিসের পরিপাক হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবকিছুর পরিপাক হয়। অর্থাৎ সহজ ভাষায় যদি বলা হয় কোথায় কি খাদ্য পরিপাক হয়, তুমি এক কথায় মনে রাখতে পারবা, পরিপাক হয় তিনটা জায়গায়, মুখে, পাকস্থলীতে, অন্ত্রে। মনে রাখবো কি, ক পাল। এবার আসি কোন কোন এনজাইম কোন খাদ্যকে পরিপাক করতেছে, কিভাবে মনে রাখবো সহজ ভাষায় যদি বলা হয়, তাহলে কোন কোন এনজাইম কোথায় পরিপাক করতেছে। এক্ষেত্রে শর্করা জাতীয় খাবার যারা পরিপাক করে সেটা আমরা মনে রাখবো একটা কথা দিয়ে, সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা লাইন লিখে দিচ্ছি, এটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে শর্করা জাতীয় খাবার মনে রাখবো হচ্ছে কি দিয়ে পরিপাক হয় আর কি, সেটা মনে রাখবো আমরা আসল টম। এখন বলতে পারো ভাই আসল টম মানে কি, স্বরে আতে আমরা দেখবো, দেখো স্বরে আতে হবে হচ্ছে অ্যামাইলেজ, শতে হবে হচ্ছে তোমার সুক্রেস, লতে হবে হচ্ছে তোমার ল্যাকটেস, যেটা এখানে নাই এটা আমরা এই জন্য লিখে নিব, বইয়ের এখানে যাতে বই আছে পাশে তারা সুন্দর করে লিখে নাও, এটা লতে হবে হচ্ছে ল্যাকটেস। আর টতে আমরা এখানে পাবো হচ্ছে টায়ালিন, মতে আমরা পাবো হচ্ছে মল্টেস। তাহলে আমি তোমাকে যদি সহজ টাইপের কোশ্চেন আসে যে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক করে কোনটি বা কোনটি নয়, এ ধরনের প্রশ্ন উত্তর মনে রাখবা আসল টম, স্বরেয়াতে অ্যামাইলেস, শতে সুক্রেস, লতে ল্যাকটেস, টতে টায়ালিন, মতে মল্টেস, এরাই হচ্ছে পরিপাক করে। এবার সে তাহলে প্রোটিন পরিপাককারী পরে পরে আগে দেখো লিপিড, লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য খাওয়া আমাদের জন্য কি ভালো না খারাপ, অবশ্যই খারাপ। তার মানে এই স্নেহ জাতীয় খাদ্য খেলে আমাদের শরীরে কি হইতে পারে, এটা আমাদের বেশি খাওয়া আমাদের শরীরের জন্য কিছু কি বয়ে আনবে, কুফল বয়ে আনবে, কুফল। তার মানে কুফল মানে কি, আমরা দেখো স্নেহ জাতীয় খাদ্য কতে হচ্ছে আমরা শিখতেছি যে এখানে কি উৎপন্ন করবে, কতে হচ্ছে কোলেস্টেরল এস্টারেস। তাহলে কোন এনজাইম লাগতেছে, কোলেস্টেরল এস্টারেস। তারপরে ফতে আমরা মনে রাখবো কি ফসফোলাইপেস, আর লতে আমরা মনে রাখবো হচ্ছে লাইপেস আর লেসিথিনেস। তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে দেখেন প্রথমে যদি বলা হয় যে কতে কি হবে, কতে হচ্ছে এই যে আপনাদের জন্য আছে, কতে হচ্ছে কোলেস্টেরল এস্টারেস, ফতে কি হবে ফসফোলাইপেস, ল দিয়ে দুইটা, একটা লতে লেসিথিনেস আর লতে হচ্ছে লাইপেস। এই লাইপেজই হচ্ছে প্রোটিন পরিপাককারীর প্রধান এনজাইম, সো এটাকে একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। তাহলে কেউ যদি প্রশ্ন করে লিপিড পরিপাককারী প্রধান এনজাইমের নাম কি, উত্তর হচ্ছে লতে লিপিড, লতে লাইপেস। লাইপেজই হচ্ছে লিপিড পরিপাককারী প্রধান এনজাইম। এটা যখন পাকস্থলী থেকে বের হয় ওই লাইপেজের নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা যখন অন্ত্র থেকে নিঃসৃত হয় ওই লাইপেজের নাম হচ্ছে আন্ত্রিক লাইপেজ। কিন্তু লাইপেজই অগ্নাশয় থেকে রিলিজ হলে তার নাম অগ্নাশয় লাইপেজ, কিন্তু লাইপেজই এটা লিপিড পরিপাক করার জন্য নাম্বার 1 তোমার এনজাইম, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা পড়া হয়ে গেছে, প্রোটিন কি পড়ার দরকার আছে, এই বক্স পড়ার জন্য দরকার নেই। তাহলে আমরা শিখলাম শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের নামগুলো মনে রাখবো আসল টম দিয়ে, আর লিপিড পরিপাককারী এনজাইমগুলোর নাম মনে রাখবো কি দিয়ে, আমরা মনে রাখবো হচ্ছে লিপিড খাওয়া কুফল, তার মানে তার কিছু কুফল থাকবে। কথাগুলো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা বলো, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আমরা একটু খেয়াল করে দেখি তাহলে পারবা কিনা বলো, বুঝতে পারছো? এই পর্যন্ত যা পড়াইলাম এটা কি পারা যাবে? হ্যাঁ, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে, ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। মোনালিসা বলছে, নূরজাহান আনিস
রিফায়েত আক্তার, সবাই ধন্যবাদ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা এখন সামনের দিকে আগাবো। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কোথায় কোথায় পরিপাক হয়, আর আমরা শিখলাম হচ্ছে কোন খাদ্য পরিপাকের জন্য কোন কোন এনজাইম লাগে, এটা আমরা শিখছি। এবার আমরা আসি, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমরা এবার শিখবো হচ্ছে পরিপাক কয় ধরনের। পরিপাক হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে আমরা বলি রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে আসলে কি হয়, খাদ্যবস্তুকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। আর রাসায়নিক পরিপাকের জন্য কি করা হয়, রাসায়নিক পরিপাকে মূলত আসলে এনজাইমের সাহায্যে খাদ্যবস্তুকে আরো ক্ষুদ্র করে কোষের উপযোগী বা অ্যাবজর্পশনের উপযোগী করে দেয়া হয়। এইটা হচ্ছে আমাদের মূল কাজ। কথা বুঝতে পারছি? তাহলে পরিপাকের যে বিষয়টা, এটা আমরা মনে হয় বুঝতে পারছি যে পরিপাক আসলে কি হয় বা কেন আমরা পরিপাক করতেছি। আর আসো তাহলে যান্ত্রিক পরিপাকে কারা কারা অংশগ্রহণ করে। মেনলি তুমি চিন্তা করে দেখো, যান্ত্রিক পরিপাক বলতে তুমি যদি 1 নম্বর কাউকে চিন্তা করো, সে হচ্ছে যান্ত্রিক পরিপাকের 1 নম্বর যে হবে, সে হবে হচ্ছে কি দাঁত। দাঁত হচ্ছে 1 নম্বর লোক যে যান্ত্রিক পরিপাক করে। নাম্বার 2 নম্বর যদি বলা হয়, সেটা হচ্ছে জিহ্বা। জিহ্বাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে সাহায্য করে। এবং নাম্বার 3 যদি বলা হয়, সেটা হচ্ছে যে পেশি। এই পেশিটা কিসের পেশি বললাম? এটা আসলে আমাদের ধরো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এসব জায়গার যে পেশি আছে, তারাও কিন্তু প্রেসার দেয়। প্রেসার দিলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে খাদ্যবস্তু ভেঙে খণ্ড খণ্ড হবে। এটাও যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাকের জন্য আমরা কি বলছি, যে পৌষ্টিক গ্রন্থি, যে 5টা গ্রন্থি আছে, এই 5টা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো এখানে কাজ করতেছে। তাহলে পরিপাক দুই ধরনের, যান্ত্রিক পরিপাক করে দাঁত, জিহ্বা এবং হচ্ছে পেশিগুলো, আর রাসায়নিক পরিপাক করে 5টা গ্রন্থি। সেটা নিয়ে আমরা আলোচনা এখন চলে যাব। এবার আসি যে আমরা নেক্সটে তাহলে আলোচনায় আসি। তাহলে মোটামুটি পরিপাক দুই ধরনের, এটা বুঝতে পারছি। প্রথমে আমরা যদি জিহ্বার কথা বলি, জিহ্বা, ধরো মানুষের অনেক বড় একটা জিহ্বা আছে, এরকম আমরা বুঝতে পারতেছি, এটা জিহ্বার একটা ছবি। প্রথমে এই জিহ্বা থেকে কি প্রশ্ন আসতে পারে? একটা জিহ্বার মধ্যে 10,000-এর মতো সাতকুড়ি আছে। এই সাতকুড়িগুলো আবার তোমার ধরো কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, পুনরায় তৈরি হয়। এই বিষয়গুলো তোমার জানা দরকার নেই। মেনলি পরীক্ষায় তোমার এমসিকিউতে পরীক্ষায় প্রশ্ন আসে, বা তোমার লেখার জন্য তোমাকে যেটা জানতে হবে, যে জিহ্বার কোন অংশে কোন টেস্ট আছে। অনেকের মধ্যে ঝাল খুঁজে পাবে না, কারণ ঝাল আসলে কোনো টেস্ট না, এটা আসলে অন্যান্য টেস্ট বাটকে নষ্ট করে দেয়। অর্থাৎ টেস্ট বাট নষ্ট হয়ে গেলে ওটাই তোমার কাছে ঝাল লাগে। কথা বুঝতে পারছি? তাহলে এবার আসো যে এই ঝালের আমরা একটা কথা বলি না, যে মানে সামনে ফিটফাট, মানে কি বলে, ভিতরে সদরঘাট, এরকম একটা কথা কিন্তু আমরা অনেক সময় বলি। তার মানে আমরা কিন্তু দেখবা যে মানুষের সামনে অনেক মিষ্টি কথা বলি, মানুষের সামনে আমরা যে মিষ্টি কথা বলি, পিছনে যায় কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করি, বা তার কোনো একটা করি। এই যে আমাদের যে বৈশিষ্ট্য, যে আমরা সামনে মিষ্টি কথা বলবো, পিছনে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করব, এই বৈশিষ্ট্যটা আসলে আমাদের কোথা থেকে আসছে? এটা আমাদের দোষ না, আসলে এটা আমাদের জিহ্বার দোষ। কারণ কি, জিহ্বাও এই সেম বৈশিষ্ট্য ক্যারি করে, এই জন্য আমাদের এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে চলে আসছে। প্রশ্ন হচ্ছে, ভাইয়া জিহ্বা কিভাবে সেম বৈশিষ্ট্য ক্যারি করে? তুমি দেখো, সেটা আমরা লিখছি যে সামনে প্রচুর মিল দেখায়, যে হ্যাঁ ভাইয়া তুমি আর আমি দোস্ত, তুমি ছাড়া আমি বাঁচবো না, বা এই টাইপের কথাবার্তা আমরা সামনে বলি প্রচুর, যে তোমার মতো ভালো বন্ধু পেয়ে আমি খুবই আনন্দিত। কিন্তু পিছনে গিয়ে তাকে নিয়ে দেখা যায় তার কোনো একটা দুর্বল মুহূর্ত নিয়ে হাসাহাসি করতেছে, টিকটক করতেছে। তো আমরা এই লাইনটাকেই আমরা ইম্প্রোভাইজ করছি, সেটা হচ্ছে যে আমরা সামনে মিল থাকে মানুষের, পিছনে কি থাকে, টিকটক। পিছনে আমরা তাকে নিয়ে হাসাহাসি করি, টিকটক করি। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এটার মানেটা কি, সামনে এই কথার মানে কি? একদম সামনের কথা তুমি চিন্তা করো, মিল। মিল মানে হচ্ছে, তুমি দেখো মতে হচ্ছে, আমরা মনে রাখবো হচ্ছে মিষ্টি। তাহলে একদম সামনে জিহ্বার কি থাকবে, মিষ্টি। তার দুই পাশে তাহলে কি থাকবে, লতে লবণ। তাহলে মিষ্টি লবণ, মিষ্টি লবণ, মিল, সামনে মিল। পিছনে আমরা বলছি টিক টক। টিক মানে তিক্ততা, আর টক মানে টকি, সাওয়ার, টক। তাহলে আমরা শিখলাম কথাগুলো সত্য, খুবই ইজি ভাবে মনে রাখতে পারতেছি। তাহলে আমরা জিহ্বা থেকে কি শিখবো? 10,000-এর মতো সাতকুড়ি আছে, তারা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। ঝাল বলে কোনো স্বাদ নাই, স্বাদ আছে মূলত চারটা স্বাদ আছে। তো আমরা এটা মনে রাখতেছি কি, সামনে মানুষের যেরকম অনেক মিল থাকে, সামনে মিল, পিছনে টিকটক। টিক মানে হচ্ছে তিক্ততা, তার পাশেই থাকে টক। তাহলে এই দেখো, তিক্ততা, টক। আর সামনের দিকে মিল মানে মতে হচ্ছে মিষ্টি, পাশে লতে হচ্ছে লবণ। বুঝো না এমন কেউ আছে কিনা বলো, নাকি ক্লিয়ার হয়েছে? এখন পারবা যে কোথায় কোন সাতকুড়ি পাওয়া যায়? নিজের সাথে একবার মিলাবা। আমরা সামনে অনেক মিল থাকে, পিছনে অনেক, তাকে নিয়ে হাসাহাসি টিকটক করি। তো ওইটাই ভাইয়া বলছে, সামনে মিল, পিছনে টিকটক। ঠিক আছে, টিকটক, তিক্ততা এবং টক। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তাহলে আমরা প্রথম অস্ত্র শেষ করে ফেলছি, যে যারা যান্ত্রিক পরিপাক করে, তার মধ্যে প্রথম অস্ত্রটা কি ছিল? প্রথম অস্ত্রই ছিল হচ্ছে উনি, অর্থাৎ হ্যাঁ ঠিক আছে,
ক্লিয়ার হয়ে গেছে, ভেরি গুড। জি ভাই, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা নেক্সটের দিকে আসি। অনেকে তাদের বাসায় তৈরি ছন্দগুলো এখানে আপলোড করে দিচ্ছে, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে অসুবিধা নেই, ঠিক আছে। আমরা যেভাবে ক্লিয়ারলি বুঝতে পারছি, বাকিরা যে বুঝতে পারছে যারা আগে। শোনো, তুমি কি দিয়ে মনে রাখতে সেটা ইম্পর্টেন্ট না, মনে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ভর্তি পরীক্ষায় তোমাকে বা তোমাকে যে কোনো পরীক্ষায় তোমাকে কিন্তু অ্যান্সার করে আসতে হবে। সেটা কিভাবে মনে রাখছো এটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটে আসি, বুঝতে পারছো কিনা, নেক্সটে আসি। তাহলে নেক্সটে আমরা দেখতে পারবো হচ্ছে, তার আগে বলেন এখানে কোন জাতীয় খাবারের জন্য মূলত আসলে সাতক্ষীরা অনুপস্থিত। এখানে আসলে নোনা বলে নেয়, নোনা মানে হচ্ছে লবণ বোঝানো হয়েছে, আর টক মিষ্টি এগুলো তো আছেই। তাহলে কোনটার জন্য কোনো সাতকুড়ি নাই, বলো দেখি, পারো কিনা, মনে আছে কিনা। নোনা মানে লবণ বোঝানো হচ্ছে। নোনা বলতে আবার তুমি ভয় পেও না যে ভাই নোনাটা কি, ঠিক আছে। নোনতা লবণ, হ্যাঁ। অ্যান্সার ডি সঠিক উত্তর দিচ্ছ যারা। ঝাল হচ্ছে, ঝালে বলে কোনো সাতকুড়ি নাই। নেক্সটে আমরা আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো দাঁত। আমাদের দাঁত দুইবার গজায়। দুইবার গজায় মানে কি, একবার ছোটবেলায় তোমার দাঁত গজায়, সবগুলো দাঁত গজায়ও না, 20টার মতো দাঁত গজায়, পরবর্তীতে এগুলো আবার কিছু দাঁত পড়ে যায়, পড়ে যাওয়ার পর পুনরায় আবার তৈরি হয় শক্তিশালী দাঁত, যেগুলোকে আমরা বলি দুইবার গজায় বলে। এটাকে আমরা আমাদের দাঁতকে বলি ডাইফোডন্ট। প্রথমবার 20টে দাঁত থাকে, এটাকে আমরা বলি দুধ দাঁত, সরি 20 দাঁত বলি নাকি, এটাকে দুধ দাঁত বলা হয়, কারণ 20টে দাঁত থাকে, 20 দাঁত বলি না। অবশ্য কারো কারো ভাই বোন যদি বাসায় থাকে তাদের জন্য এটা দুধ দাঁত বললে তাদের জন্য একটু রসিকতা করা হয়ে যায়। এটা আসলে তাদের জন্য 20 দাঁতই, আমি এটা ভুল বলিনি আসলে। দেখবো অনেক ভাই বোন আছে যারা ছোট মানুষ, কেবল দাঁত গলাইছে, ওরে খাবার দেওয়া হয় না বাসা থেকে ঠিক মতো, শক্ত খাবার দেওয়া হয় না, দাঁত ভেঙে যাবে কিনা ভাই চিন্তা ভাবনা করে, এই অথচ ও কিন্তু তোমাকে আইসা কামড়াই দিছে পিছন থেকে, বা ধরো তুমি বড় ভাই বড় বোন তোমার থেকে কামড়াই দিছে, বাবা মারে কামড়াই দিছে। তাহলে এই যে বিষয়গুলো, যে মনে করো ছোট ভাই বোনের নতুন দাঁতের কামড় খাইছো, তার জন্য তো আসলে এটা দুধ দাঁত বললে ভুল হবে, তার জন্য তো এটা 20 দাঁতই আসলে, তাই না। তা আমি ভুল বলে নেই, দুধ দাঁত। তাহলে তোমার জন্য কারো কারোর জন্য আসলে কি হয়ে যাচ্ছে, একটা 20 দাঁত হয়ে যাচ্ছে। তার মানে আমাদের দুধ দাঁত সংখ্যা হচ্ছে 20টি, এটা আমাদের মনে রাখবে। আর আমরা পরিণত অবস্থায় হচ্ছে 32টি দাঁত থাকে। এই সংকেতগুলো, অর্থাৎ আমাদের এখানে 4 ধরনের দাঁত আছে। কি কি আছে দেখো, কর্তন দাঁত যেটাকে আমরা ইনসিসর বলি, ছেদন দাঁত মানে কেটে ফেলা যায়, ছেদন মানে হচ্ছে মানে ওখানে তোমার ফুটা করা যায়, এবং অগ্রপেশন দাঁত এবং হচ্ছে পেশন দাঁত, যেটাকে আমরা কি বলবো, খণ্ড খণ্ড করি খাবারকে মূলত, ঠিক আছে। তাহলে এবার আসি যেগুলো আসলে মনে রাখবো কিভাবে বা পড়ি কিভাবে। এই দেখো একটা ছবিও আছে আমাদের এখানে সুন্দর করে, যে দাঁতের বিভিন্ন রকম সুন্দর সুন্দর কালারের ছবি আছে। সামনে যে 4টা দাঁত আছে, এই 4টা দাঁত হচ্ছে যে কি বললাম আমরা, ইনসিসর বা কর্তন দাঁত, এটা আমরা কাটি। তারপরে হচ্ছে এটা ক্যানাইন দাঁত, ছিদ্র করি। এরপরে 2টা হচ্ছে প্রি মোলার, অগ্রপেশন দাঁত। এরপরে 3জন হচ্ছে মোলার দাঁত বা পেশন দাঁত। মূলত ওই 3টা দাঁত দিয়ে আমরা কি করি, ওই 3টা দাঁত দিয়ে আমরা খাবার খাই। এর মধ্যে আবার কথা আছে, এই যে 3জন যে দেখতে পারতেছেন না, তার মধ্যে এইজনকে আমরা বলবো হচ্ছে যে উইজডম টিথ, বা আমরা যদি বলি যে সেক্ষেত্রে কি বলে, উইজডম টিথ বলা হয়, তাই না। আমরা জানি আক্কেল দাঁত বলা হয়, রাইট, আক্কেল দাঁত বলা হয়। তার মানে অনেকের আক্কেল দাঁত হয়ই না অ্যাকচুয়ালি, তারপরেও কিন্তু সে বেঁচে আছে, তার কিন্তু প্রচুর বুদ্ধি, এরকম অনেক মানুষ দেখছে। এবার অনেকের আক্কেল দাঁত হওয়ার সময় তার বুদ্ধি সব হারাই ফেলে, মানে এত ব্যথা আসলে আক্কেল দাঁত হওয়ার সময়। তো যাই হোক, অনেকের কিন্তু আমি এরকমও দেখছি যাদের আক্কেল দাঁত হয় না কিন্তু প্রচুর বুদ্ধি নিয়ে করতেছে, মানে এটার সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নাই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি যে এদের সংখ্যার উপর ভিত্তি করে আমরা দন্ত সংকেত লিখি। দন্ত সংকেত কিভাবে লেখা হয় তুমি দেখো, এই যে দন্ত সংকেত লেখা হয়। তাহলে স্থায়ী দাঁতের দন্ত সংকেত হচ্ছে 21,023 সালে আমরা মনে রাখবো, আর দুধ দাঁতের দন্ত সংকেত হচ্ছে 21,002 সাল। তাহলে একটা হচ্ছে 21 বছরেরই কিন্তু গ্যাপ, 21 বছরের গ্যাপই ধরে নাও, অর্থাৎ তোমার বয়স যখন 6 বছর, তখন এরকম 21,027 বছর পরে গিয়ে দেখবে যে তোমার দাঁত হয়ে গেছে 32টা, উইজডম টিথ সহ। তাহলে আমরা 21 আর 27 মাঝখানে ধরো, সরি 6 আর 21, তাহলে চিন্তা করলা, তাহলে মাঝখানে তোমার হচ্ছে কি অনেক রকমের আছে। তাহলে 5 বছরের চিন্তা করলে 26 বছর বয়সে তোমার সাথে 32টা দাঁত আছে। 21 সালের ডিফারেন্স কেন বললাম, 21,023 সাল, আর একটা আছে ধরো 21,000 কত সাল, 2 সাল। তাহলে 21,002 থেকে 23, 21 বছরের গ্যাপ আছে আবার। তো যাই হোক, আমরা মেন কথা আসি, এটা মানেটা কি, কেন স্থায়ী দাঁতের সংকেত। আচ্ছা, তার আগে দন্ত সংকেতে আমরা আসলে কেন ব্যবহার করি, এটা আমরা ডেন্টিস্টরা বেশি ব্যবহার করে। আমি যদিও এমবিবিএস ডক্টর, তো ডেন্টালদের ওই হিসাবটা আমি অতটা ভালো করে বুঝবো না, কিন্তু আমি যতটা একজনের কাছে শুনছি বা এক ডক্টরই আমাকে এক্সপ্লেন করছে, সেটা হচ্ছে যে আমরা এই দন্ত সংকেতটা ব্যবহার করি কেন। কারণ ধরেন আপনার সাপোজ আপনার কোন একটা দাঁতে আমরা কি করব, এক্স-রে করব, নির্দিষ্ট জায়গায় এক্স-রে করব, সবগুলো দাঁত আমার লাগবে না, তাহলে আমি কি লিখে দেই, এইরকম লিখে দিই, এইরকম লিখে দিই M2।
তাহলে এখন মানে কি? খুব সহজ। এর মানে হলো এই যে আপনার যে উপরের দাঁত আছে, উপরের দাঁতের বাম সাইডে M2 মানে হচ্ছে মোলার 2, এটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে, এটা আমি এক্স রে করতে চাচ্ছি। ওরা দেখবে এরকম করে এক্স রে লিখে দেয়, এখানে এক্স রে লেখা, এখানে লিখে দেয় এটা। তার মানে কি দন্ত সংকেতটা ওদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং দন্ত সংকেতে আমরা মূলত কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি, ধরো এটা তোমার হচ্ছে মারি, এটা একটা মারি, আর এটা হচ্ছে তোমার মারি। তাহলে আমরা মারির যে কোনো, এই ধরো এই সাইডটা যে কোনো একটা সাইড আমরা এই করি। তার মানে দন্ত সংকেত থেকে অরিজিনাল দাঁতের যে সংকেত সেটা পেতে গেলে তোমাকে কি করতে হবে? ওই সংখ্যা থেকে 4 দিয়ে গুণ করতে হবে। আর একটা মারির জন্য চাইতে গেলে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে তুমি দেখো, সাপোজ আমি এখানে আসি, এখানে লেখা আছে যে I2 C1 P2 M3, এটা নর্মালি ওই যে যেটা তোমাকে বলছিলাম যে 21,023 সাল। তাহলে ইনসিসর, ধরো তোমাকে প্রশ্ন করলাম মোট ইনসিসর দাঁত কয়টি, তাহলে তুমি কি করবা? তুমি মোট বললে 2 গুণ 4 সমান সমান 8টি বলবা। আবার যদি বলা হয় যে না, ঊর্ধ্ব চেয়ালে বা নিম্ন চেয়ালে ইনসিসর দাঁত কয়টি, তাহলে একটা চেয়াল বললে 2 গুণ 2 সমান সমান 4টি। এভাবে সংখ্যা আমরা চাইলে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমি তোমাকে সহজভাবে বললাম যে মোট দাঁত সংখ্যা বললে 4 দিয়ে গুণ করতে হয়, একটা চেয়ালে বললে 2 দিয়ে গুণ করতে হয়। এবার আসি যে সংকেতটা এভাবে লিখতে হয়, I2 C1 P2, P মানে প্রিমোলার 2টা আর মোলার হচ্ছে 3টা। আর বাচ্চাদের থাকে না কোন দাঁত? একেবারেই থাকে না, সেটা হচ্ছে যে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত থাকে না, দেখবে এখানে ফাঁকা ফাঁকা থাকে। আর মোলারের মধ্যে 2টা থাকে কেন? কারণ বাচ্চাদের তো আর আক্কেল দাঁত হবে না, তাহলে মোলার তো তাদের 3টা পূর্ণ হবে না। তাহলে মোলার হচ্ছে বাচ্চাদের 2টা, প্রি মোলার থাকে না। এই জন্য দেখবে বাচ্চাদের মাঝখানে, দাঁতের মাঝখানে ফাঁকা থাকে, দেখতে সুন্দর লাগে, অনেকে বলে কিউট, অনেকে আসলে আমার কাছে কিউট অতটা লাগে না, কিন্তু তারপরও অনেকের কাছে দেখবা যে খুবই কিউট লাগে, বলে যে ভাইয়া খুব ভালো লাগতেছে, ঠিক আছে? তো কিন্তু আসলে কেমন যেন একটা ব্যাপার, তাই না, যে দাঁত নাই কেমন লাগতেছে। যাই হোক, ভালোই লাগলো। এবার আমরা নেক্সটে আসি। তাহলে I2 C1 এর কথাটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওকে ফাইন, দন্ত সংকেত ক্লিয়ার। তাহলে আমরা দুটো জিনিস ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে যে যান্ত্রিক পরিপাকের দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে জিহ্বা, এর সাতকড়ি কোথায় কোথায় থাকে, দন্ত সংকেত কি এবং কাজ কোথায়। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা বিশাল অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? নেক্সটে আসি পরের টপিকস। এবার আসি যে পরিপাক, পাকস্থলীর কোন অংশে। এখন পাকস্থলীর বর্ণনা করা আছে এখানে। পাকস্থলী থেকে বর্ণনা যদি আমাকে বলা হয়, তাহলে আমি পাকস্থলী নিয়ে যদি কথা বলা হয়, এই যে দেখো পাকস্থলী একটা ছবি আছে এখানে। পাকস্থলী সবকিছু আমি বলি 5টি, পাকস্থলী সবকিছু কি 5টি আমি যদি বলি, তাহলে আমি একটা নিজে একটা ছবি আঁকি আবার সুন্দর করে, তারপরে তোমাদের পড়াচ্ছি। তাহলে পাকস্থলী, সাপোজ এইটা হচ্ছে আমাদের পাকস্থলী, ঠিক আছে? আমি আসলে অনেক ভালো ছবি আঁকি, তো এই জন্য অনেকে না বুঝলে আমাকে বলবা যে ভাই এটা আসলে কি আঁকা হয়েছে। এটা ধরো পাকস্থলী। তাহলে আমরা মনে রাখতেছি যে কিছু কথাবার্তা আমি একটু লিখে লিখে পড়তেছি। তাহলে আমরা শিখবো হচ্ছে যে পতে, পতে হচ্ছে পাকস্থলী। পতে কি কি হয়? প্রথমে আসি, পতে পাকস্থলী দেখতে পাঁচের মতো, এটা উল্টাইলে অনেকটা পাঁচের মতো হয়। আর পতে আমরা শিখবো হচ্ছে যে পাকস্থলীর কয়টা অংশ আছে। যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে উত্তর দেব হচ্ছে পাকস্থলীর 5টি অংশ আছে। কয়টি অংশ আছে বলেন? 5টি অংশ আছে। হয়ে গেল, পাকস্থলীর 5টা অংশ আছে। কি কি অংশ আছে আমরা একটু দেখি। দেখো, যেখানে অন্ন নালী এসে মিলিত হয়েছে, অন্ন নালী এসে মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে কার্ডিয়া। কার্ডিয়া বলা হয় কেন? এখানে আর একটা কারণও আছে। এখানে কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড এখানে অবস্থান করে এর পিছনের দিকে। এবং অনেক হার্টের রোগী দেখবা যে তোমার আসে, আমাদের কাছে এসে বলে যে স্যার আমার আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, তাহলে আমরা কি করব? কারণ অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিকের সমস্যা না, হার্টের সমস্যাও কিন্তু মনে হয় যে এখানেই ব্যথা হচ্ছে। এই জন্য এই জায়গাটার নাম কার্ডিয়া বলে, কারণ এর পিছনে হচ্ছে হার্ট থাকে। এর উপরে দেখো একটা গম্বুজের মতো অংশ আছে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ফান্ডাস। তাহলে কার্ডিয়ার পরে এই যে গম্বুজ আকৃত অংশের নাম ফান্ডাস। যেখানে সে শেষ হয়ে গেছে এই জায়গাটার নাম হচ্ছে পাইলোরাস। পাইলোরাস বলা হয়, পাইলোরাস, ঠিক আছে? এছাড়া এখানে একটা বাঁক আছে, এখানে একটা বাঁক আছে। এই যে বাঁকটা তুমি দেখতে বুঝতে পারতেছো, এটাকে আমরা বলি বড় বাঁক। এই যে বাঁকটা, এটাকে আমরা বলবো হচ্ছে ছোট বাঁক। তাহলে কয়টা বাঁক আছে? 2টা বাঁক আছে, বড় বাঁক, ছোট বাঁক। তাহলে মোট কয়টা অংশ পাইলাম? 1 2 3 4 5, 5টা অংশ পাইছি। তাহলে একটা পাকস্থলীর মোট অংশ 5টি। তাহলে আমার সাথে বলেন, যেখানে অন্ননালী উন্মুক্ত হয় জায়গাটার নাম কি? কার্ডিয়া। যেখানে একটা গম্বুজাকৃতি অংশের নাম কি? পাকস্থলীর ফান্ডাস। পাকস্থলী যেখানে শেষ হয়েছে বা ডিউডেনামের সাথে যুক্ত হয়েছে মূলত, কারণ পাকস্থলীর পরেই তো ক্ষুদ্রান্ত, যার প্রথম অংশের নাম ডিউডেনাম। তাহলে ডিউডেনামের সাথে যেখানে যুক্ত হয়েছে সেই জায়গাটার নাম কি? পাইলোরাস।
আর একটা বড় বাঁক আছে, একটা ছোট বাঁক আছে, তাই না? তাহলে দুইটা বিষয় গেল। এবার আমরা আসি যে ভাইয়া এই যে পাকস্থলীর কথা আপনি বললেন যে পাকস্থলী হচ্ছে 5টা অংশ, এই 5টা অংশের মধ্যে স্ফিংটার কই থাকে, কোথায় কোথায় এরকম স্ফিংটার থাকে? দুইটা জায়গায় থাকবে, শুরুতে অর্থাৎ কার্ডিয়াক অরিফিসে, আর একটা হচ্ছে পাইলোরিক অরিফিসে। শুরুতে আর শেষে স্ফিংটার থাকবে, যে খাবার কিভাবে যাবে কি যাবে না এটাকে সে নিয়ন্ত্রণ করে। কথা বুঝতে পারছি? এই খাবারটা চলে কার মাধ্যমে? পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে। ওকে ফাইন, তাহলে এটা শিখছি। এবার আসি যে পাকস্থলীর স্তর কয়টি? 5টি স্তর আছে। তাহলে আমরা শিখলাম পাকস্থলীর স্তর কয়টি? 5টি স্তর আছে। কথা শিওর? পাকস্থলী কয়টা স্তর? 5টি স্তর। কি কি? ধরো এটাকে আমরা যদি জুম করে বলি, জুম করে যদি এটাকে ভিতর থেকে বাইরের দিকে বলি, সাপোজ ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে একদম ভিতরে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে মিউকোজা, মিউকোজা। তারপরে মাসেল যুক্ত মিউকোজা অর্থাৎ মাস্কিউলার মিউকোজা, এটা বুঝলাম। তারপরে সাব মিউকোজা আমরা যদি বলি, সাব মিউকোজা কোজা, তাহলে একটা হচ্ছে যে মিউকোজা একদম ভিতরের স্তর, তারপরে হচ্ছে মাস্কিউলার মিউকোজা মানে মাসেল যুক্ত মিউকোজা, তার নিচের মিউকোজার নিচে অংশ আমরা জানি কোনো কিছু নিচে হলে সেটাকে সাব বলা হয়, যেমন ইন্সপেক্টরের নিচের পোস্টকে আমরা বলি সাব ইন্সপেক্টর। সো আমরা বলবো যে মিউকোজার নিচের অংশকে আমরা বলবো সাব মিউকোজা। এরপরে শুধু পেশি স্তর থাকে অর্থাৎ মাসেল লেয়ার থাকবে, তারপরে শুধু মাসেল, এখানে কিন্তু আর কিছুই নাই। এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে যে বাইরে থাকবে হচ্ছে সেরোসা। তাহলে আমরা শিখলাম পাকস্থলীর কয়টা অংশ আছে? 5টা অংশ আছে। আমরা যদি বলি পাকস্থলীর কয়টা তোমার হচ্ছে কি বলে, পাকস্থলীর অংশ আছে কয়টা? 5টা। আমরা যদি শিখি যে না ভাইয়া পাকস্থলীর কয়টা স্তর আছে, সেটাও কিন্তু 5টা স্তর। সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোজা, সবচেয়ে বাইরের স্তরের নাম তুমি দেখতেই পাচ্ছ সেরোসা। মিউকোজা সেরোসা, মিউকোজা সেরোসা, পড়ে ফেলছো কিন্তু। তাহলে স্তরগুলো একটু ভাবো, ভিতর থেকে বাইরের দিকে। মিউকোজা, ভাইয়া বলছে মাসেল যুক্ত মিউকোজা মানে মাস্কিউলার মিউকোজা, তার নিচে মিউকোজার নিচে সাব মিউকোজা, তারপরে হচ্ছে যে মাসেল আছে, শুধু পেশি স্তর আছে, তার নাম মাসেল লেয়ার বা পেশি স্তর। সবচেয়ে বাইরে থাকে হচ্ছে সেরোসা, সবচেয়ে বাইরের স্তর। তাহলে আমরা অনেক কিছু শিখে বলছি। এবার আসে নেক্সটে, এই যে অনেকে, আমি একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো। অনেকে দেখছি ধরো এই যে ক্লাস করাইতেছি প্রাণী বিজ্ঞান, তখন আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে ধরো উদ্ভিদ বিজ্ঞান ক্লাস হবে কিনা, বা জিকে ক্লাস হবে কিনা, বা অনেক অনেক কিছু নিয়ে প্রশ্ন করো। এই প্রশ্নগুলো তোমার মাথায় আসে মানে তুমি আসলে পড়াশোনায় মনোযোগী না। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট যখন মনোযোগী থাকে তখন তার মাথায় অন্য কিছু আসার কথা না, যে ভাইয়া আজকে ক্লাসটা যে নিচ্ছেন এটা 1 মাস পরে কিভাবে মনে থাকবে, এইটা তার কনসেন্ট্রেশন আসার কথা না। তার কনসেন্ট্রেশন একটাই, ভাইয়া যা বলতেছে এটা আমাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনি। এরপরে তোমার মনে থাকবে কিভাবে? বারবার পড়ার মাধ্যমে তোমার মনে থাকবে। উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসের কথা সেটা আমরা আবার নতুন করে জানাবো যে যেটা হয়েছে এটা পরের অংশ কখন পড়াবে। বাট বেসিক্যালি কিন্তু তোমার কিন্তু এই কথাগুলো আগে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ট্যালেন্ট, এটা আমাকে অনেকে অনেক কোশ্চেন করেন সময় যে ভাইয়া ট্যালেন্ট কি, প্রতিভা কি? উত্তর হচ্ছে ট্যালেন্ট আসলে আমি মনে করি যে অল্প সময় পড়া মনে রাখাকে ট্যালেন্ট বলে না, বা ক্লাসে ফার্স্ট হওয়াকে ট্যালেন্ট বলে না। ট্যালেন্ট হচ্ছে ওই সব মানুষকে বলা হয় যারা পৃথিবীতে বুঝতে পারে যে কখন তাকে কি করতে হবে, এটা বুঝতে পারলে সে ট্যালেন্ট বলা হয়। যেমন ধরো ভর্তি পরীক্ষার আগে অনেক স্টুডেন্ট ভাবে বাকি সবকিছুই সে পড়াশোনা করে, কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষার পড়াশোনা সে করে না, এবং সে তখন ভাবে যে আচ্ছা ভর্তি পরীক্ষার দিন কি ড্রেস পরে যাব, ওই দিন কি ভূমিকম্প হতে পারে কিনা, ওই দিন দেশের অবস্থা কি, এটা তো তার ভাবার কথা না। এইটা ভাবে বলেই কিন্তু তার ওই সময় পড়াশোনাটা বেশি একটা দ্রুত মনে থাকে না। তাহলে আমাদের কি করা উচিত? দেখবা যে ট্যালেন্ট বলতে যে আমরা তাড়াতাড়ি পড়া মনে রাখি, এটাই তো বুঝাই। তাহলে কেমনে মনে রাখতে পারে? সে সবকিছু ভাবে বন্ধ করে দেয়। সে ভাবে না ফেসবুকে কি হয়েছে, সে ভাবে না বাসায় কি রান্না করছে আম্মু, এগুলো কিছুই ভাববে না। সে শুধু ওই সময় ভাববে যে আমার হাতে 1 ঘন্টার সময়, এই ইনফরমেশন গুলো আমি কিভাবে মনে রাখবো। এই দেখবা তাহলে তোমার হচ্ছে 1 ঘন্টার পর আধা ঘন্টা হয়ে গেছে। কি জন্য? কারণ তুমি আর কিছুই ভাবতেছো না, দুনিয়া নিয়ে তোমার কোনো চিন্তাই নেই, তুমি খালি এখন পড়াশোনার মধ্যে ডুবে আছো 30 মিনিট। এই জন্য 30 মিনিটে দেখবা 2 ঘন্টা পড়া হয়ে গেছে। আবার কেউ দেখবা যে ঘন্টার পর ঘন্টা পড়তেছে, সে আসলে পড়া মনে রাখতে পারতেছে না। সে বলে যে আমি তো মেধাবী না, আমার মাথার মধ্যে গোবর। আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে কারো মাথায় গোবর দেয় নাই, অ্যাটলিস্ট এটা আমি তোমাকে ফর দ্য শিওর আমি বলতে পারি। অবশ্যই সেরিব্রাল হেমিস্ফিয়ারই আছে ওখানে, এবং অবশ্যই তোমাকে ওইখানে জাইরাস সালকাস এগুলোই আছে। সো এখানে গোবর বলে কিছু নাই। সো গোবর হচ্ছে তোমার চিন্তা ভাবনার মধ্যে, এইটা হচ্ছে গোবর। কেন? কারণ তুমি যখন পড়তেছো তুমি ভাবতেছো যে আম্মু কি রান্না করতেছে, বাহ খাইতে হবে, কখন খাইতে যাবো। তুমি চিন্তা করতেছো যে অমুক তো মেসেজ দিল না, তো এটা তো খারাপ কথা। তুমি চিন্তা করতেছো যে কালকে ক্লাসে কে টিচার ক্লাস নেবে, সে কি ছেলে হবে না মেয়ে হবে। এই যে বিষয়গুলো নিয়ে তুমি যে চিন্তা করতেছো, যেটা আসলে তোমার পড়ার সময়
তোমার পড়াটাকে টাইমটাকে লেন্দি করতেছে। আর ট্যালেন্ট কোন ছেলে সে কি করতেছে, সহজভাবে পড়তে বসছে, সে ভাবতেছে আগামী 30 মিনিট আমার পৃথিবীর দুনিয়াতে ভূমিকম্প হয়ে গেল, আমার কোনো টেনশন নাই, আমি আর 30 মিনিটে কিভাবে পরিপাকটা শেষ করতে হয় এটা আমরা খেয়াল রাখবো, ওর অল্প সময়ের মধ্যে পড়া শেষ হয়ে যাবে। তো যাই হোক, দয়া করে আমাকে অন্য কিছু নিয়ে একটু আলাপ আলোচনা করতে দিবা না, রুটিন কি হবে না হবে এটা নিয়ে আপাতত কেউ কোনো কোশ্চেন করবেন না। পরে আমি রুটিন নিয়ে যত প্রশ্ন আছে ওখানে কমেন্ট করে রাখবেন, পরে আপনাকে অ্যান্সার দেওয়া হবে। আপাতত আমরা কি করতেছি, শুধুমাত্র পরিপাক নিয়ে ধ্যান জ্ঞানের মধ্যে রাখেন, ঠিক আছে? তাহলে এবার আসি পরিপাকের বাকি অংশ নিয়ে কথাবার্তা বলি। তাহলে আমরা শিখলাম যে পাকস্থলী 5টা অংশ, 5টা স্তর আছে, কিন্তু তোমাকে যদি বলা হয় যে ভাইয়া কোষ কয়টি আছে, এই জায়গাটা কিন্তু একটু ডিফারেন্স আছে। অর্থাৎ পাকস্থলীর কোষ কয়টি প্রশ্ন করলে উত্তর দিতে হবে পাকস্থলীর কোষ হচ্ছে 4টি। তাহলে এই জায়গাটা একটু পার্থক্য আছে, পাকস্থলীর কোষ কয়টি? 4টি। এই 4টা পড়া আবার খুবই মজা। অনেকে বলবে ভাই কি বলেন ভাই, পড়াশোনা আবার মজা হয়? হ্যাঁ মজা হয়, এই যে দেখেন মজা। এই 4টা কোষের নাম কি? মজা। এখন মজা মানে কি আমরা একটু খেয়াল করে দেখি। মতে হচ্ছে মিউকাস সেল, ওতে হচ্ছে অক্সেন্টিক সেল, আর সিতে হচ্ছে জেডতে হচ্ছে জাইমোজেনিক সেল, এতে হচ্ছে আর্জেন্টাফিন সেল। এবার আসি, এদের আবার অন্যান্য কিছু নাম আছে, যেমন ধরেন অ্যানাদার নাম কার আছে, সাপোজ আপনি চিন্তা করে দেখেন, অক্সেন্টিক সেল যেটা, এই যে এটা অক্সেন্টিক সেল যেটা, এর একটা নাম আছে। এই অক্সেন্টিক সেলকে আমরা হচ্ছে আর একটা নাম বলবো প্যারাইটাল সেল। জাইমোজেনিক সেলকে আমরা বলি হচ্ছে চিপ সেল। এই চিপ মানে হচ্ছে সস্তা না, এই চিপ মানে হচ্ছে প্রধান কোষ। প্রধান কোষ কেন প্রধান কোষ বলা হয়? কারণ পাকস্থলীর প্রোটিন পরিপাককারী প্রধান যে এনজাইম পেপসিন সেটাকে এটা নিশ্চিত করতে সাহায্য করে, সেটাকে আমরা চিপস মানে প্রধান সেল বলবো। কথা বুঝতে পারছি? এবার সে তারা কি উৎপন্ন করে, খুবই ইজি প্রসেস। তারা কি তৈরি করে এটা কিভাবে মনে রাখবো? দেখো, মিউকাস সেল সে অবশ্যই কি ক্ষরণ ঘটাবে? মিউকাস ক্ষরণ ঘটাবে। অক্সেন্টিক বা প্যারাইটাল সেল সে কি তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। আর জাইমোজেনিক বা চিপ সেল আমি তোমাকে আগেই বলছি ইনঅ্যাক্টিভ পেপসিন মানে পেপসিনোজেন তৈরি করতেছে। আর আর্জেন্টাফিন সেল, দেখেন আর্জেন্টিনা কথাটা আসছে এখান থেকে, আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনা কথাটা শুনলে মেসির কথা মনে পড়ে। আর মেসির কি আছে? বউ আছে না গার্লফ্রেন্ড আছে? আমি একটা পেপারে একদিন সংবাদপত্র দেখে আমি হাসছি কতটা সময় আর কি জন্য লেখা আসছে যে মেসির সন্তানের জনক হলেন তার বান্ধবী। বান্ধবী মানে হলো গার্লফ্রেন্ড বোঝানো হয়েছে। এখন ওই দেশে আসলে আগে বিয়ে করতে হবে, এটা কোনো প্রচলন কোনো বিষয় না, মুসলিম ধর্ম অনুযায়ী হয়তো এটা আছে। তো ওই হিসেবে তারা আর কি বিয়ের আগেই বাচ্চা হইলো, বা আসলে বিয়ে করবে কিনা এটা নিয়ে আছে, এটা নিয়ে আসলে কি মেসির যে তা না, ওটা তার কালচার, ওই দেশে এরকমই ঘটে বেশিরভাগ মানুষের। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তার মানে মেসির কি আছে? জিএফ আছে। আমি বলি যে আর্জেন্টিনার জিএফ আছে অনেক, জিএফ না বলে আপনি মনে রাখবেন জিআইএফ আছে। তাহলে কি তৈরি করে? জিআইএফ মানে গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর। তার মানে আর্জেন্টাফিন সেল কি তৈরি করতেছে? জিএফ না, জিআইএফ মানে গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর। এবার আপনি দেখেন, তাহলে খুবই ইজি না, অনেক সহজে মজা হয়ে গেছে, মজা। কি তাহলে পাকস্থলীর কোষ কয়টি? 4টি। কি কোষ? মিউকাস সেল, মিউকাস ক্ষরণ করতেছে। অক্সেন্টিক বা প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতেছে। জাইমোজেনিক বা চিপ সেল পেপসিনোজেন অ্যাক্টিভ করতেছে। আর আর্জেন্টাফিন সেল হচ্ছে গ্যাস্ট্রিক ইন্টেনসিক ফ্যাক্টর তৈরি করতেছে। তাহলে আমাদের খুবই ইজি, মজা হয়েছে না? বলেন পড়াটা কি মজা হয়েছে না হয় নাই? কোষ কয় ধরনের কোষ আছে আমরা শিখলাম? 4 ধরনের কোষ আছে। মজা হয়েছে কি হয় নাই বলেন? কি 4টা কোষ মনে রাখাটা কি মজা না মজা না? তাহলে পাকস্থলীর 4টা কোষ কি মজা না মজা না? আরো মজা আছে, আমি বলতেছি, মজা তো শেষ হয় নাই। ঠিক আছে, এবার আসি। হ্যাঁ, এবার আসি ভর্তি পরীক্ষায় একটা কমন কোশ্চেন আসে, সেটা আমি একটু তোমাকে একবারে পড়াই দিচ্ছি। কমন কিছু কোশ্চেন একবারে তোমাকে পড়াই দিচ্ছি, সেটা হচ্ছে যে স্পেশাল সেল বা স্পেশাল পার্ট, যেটা আসলে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। তার মধ্যে কি 3টা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা আছে তোমার পাকস্থলীতে স্পেশাল পার্ট কি আছে, ক্ষুদ্রান্তের স্পেশাল পার্ট কি আছে, আর বৃহদান্ত্রের স্পেশাল পার্ট কি আছে। আমি তোমাকে বলতেছি এটা ভর্তি পরীক্ষা না, যে কোনো পরীক্ষায় অনেক কোশ্চেন আসছে। এটা আমি জাস্ট তোমাকে স্পেশাল সেল বলে একটা সুন্দর করে পড়াই দিচ্ছি, মনে রাখতে। শোনো, পাকস্থলীর মধ্যে পাওয়া যায় হচ্ছে কি রুগী পাওয়া যায়। প্রশ্ন আসে রুগী কোথাকার অংশ? পাকস্থলী। বা আরেকটা জায়গায় আছে, আমরা জানি যোনির মধ্যে পাওয়া যায়। ক্ষুদ্রান্তের মধ্যে যে অংশ আছে সেটার নাম হচ্ছে ভিলাই। এটা প্রশ্ন আসে ভিলাই কোথায় উপস্থিত? যেখানে শোষণ বেশি হয় সেখানে ভিলাই উপস্থিত হয়।
ক্ষুদ্রা বৃহদান্ত্রের মধ্যে তুমি পাবা হচ্ছে স্পেশাল এক ধরনের কোষ, তার নাম হচ্ছে গবলেট কোষ, গবলেট সেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে গবলেট কোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে স্পেশাল সেল বা স্পেশাল পার্ট যেগুলো আছে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, আমি আপনাকে পড়াই দিছি, ঠিক আছে। হ্যাঁ, একজন ফারিয়া জিজ্ঞেস করছে এটা কি ফ্রি লাইভ ক্লাস কিনা। হ্যাঁ অবশ্যই এটা ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে, ফ্রি লাইভ চলতেছে কিনা, হ্যাঁ অবশ্যই ফ্রি লাইভ, ঠিক আছে। এটা আপনাদের জন্যই ফ্রি করা হয়েছে, বাট আপনাদের এটা থেকে পড়াশোনা শিখতে হবে, ঠিক আছে। নেক্সটে আসি আমরা ভাইয়া, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখে ফেললাম, পাকস্থলী নিয়ে অনেক কথাবার্তা শিখে ফেললাম, ঠিক আছে। এবার আমরা আসি পাকস্থলী পরের টপিকসে, নেক্সটে আসি আমরা তাহলে। পাকস্থলী নিয়ে অনেক কিছু, এগুলো যার বলছি সবের মধ্যে আছে, এটা পড়াবার কিছু নাই। পাকস্থলীর এই অংশগুলোই আমরা সুন্দর করে লিখে দিছি, কোথায় কি অংশ থাকে স্টোমাকের মধ্যে এটা লিখে দিছি, বড় বাক আর এই ছোট বাককে কি বলা হয়, এই ছবিও দিয়ে আছে, বিভিন্ন স্তরের কথা বলছি, সেটা আমি তোমাকে পরে দিই। বেশি প্রশ্ন আসে সবচেয়ে বাইরের স্তরের নাম কি, তোমাকে বলছিলাম সেরোসা, সবচেয়ে ভিতরের স্তরের নাম কি, উত্তর হচ্ছে মিউকোজা। ওই দুটো লাইন ভর্তি পরীক্ষার জন্য বেশি আসে, তো ওইটাও আমি তোমাকে আলাদা করে দিছি। এবার আমরা আসি যে পাকস্থলী যে এনজাইম আছে, এত আল্লাহ এনজাইম দিছে, সেই এনজাইমগুলো নিজেই কেন পাকস্থলীকে খেয়ে ফেলে না? কারণ কি, পাকস্থলীর মধ্যে কি আছে, অ্যামিবা। এই অ্যামিবা মানে অ্যামিবা সংকেত না, বা অ্যামিবা যে ক্ষুদ্র প্রাণী না, এই অ্যামিবা মানে কি, এতে হচ্ছে অ্যাপিথেলিয়াল যে কোষগুলো আছে, কোষগুলো ঘন সংলগ্ন থাকে, একটার সাথে একটা চিপকা থাকে, এই জন্য কিন্তু এর ভিতরে এনজাইমগুলো ঢুকতে পারে না, মানে সরি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ঢুকতে পারে না। নাম্বার 2 হচ্ছে এই যে মিউকাস স্তরটা পুরু হয়ে থাকে, যে সবচেয়ে ভিতরে যে মিউকাস স্তরটা সেটা পুরু হয়ে থাকে, এটা ভেদ করতে বেশ কষ্ট আছে। আর তৃতীয় কথা হচ্ছে বাইকার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পোষমিত করে, অর্থাৎ এখানে যে বাইকার্বনেট আছে সেটাই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পোষমিত করে। তাহলে আমরা শিখলাম যে আমাদের যে পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় সেটা কেন পাকস্থলীকে খেয়ে ফেলে না বা ধ্বংস করে দেয় না, কারণ আছে কি, পাকস্থলীর মধ্যে অ্যামিবা আছে, অর্থাৎ এতে অ্যাপিথেলিয়াল সেল ঘন সন্নিবিষ্ট থাকে, মতে মিউকাস স্তরটা পুরু হয়, আর বতে এরা বাইকার্বনেট প্রোডাকশন করে বা তৈরি করে, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি করে, নিউট্রাল করে, ঠিক আছে। এবার আমরা আসি যে ঠিক আছে, এবার আমরা আসি যে তারপরও কিন্তু আমাদের দেখবা যে অনেকের গ্যাস্ট্রিক আলসার হয়। এই যে এত প্রোটেকশন থাকার পরেও কেন গ্যাস্ট্রিক আলসার হয়, এটা তোমাদের মাথার মধ্যে আসতে পারে। আমি বলি কি, যে তোমরা এমন কিছু খাবার খেয়ে ফেলো যা তোমাদের জন্য হানিকারক, বা তোমাদের পাকস্থলীকে কি করে, হানিকর, ঠিক আছে, হানি করে, সোজা কথা বুঝতে পারছো, হানিকারক বা হানি করে। এইখানে দুইটা জিনিস আছে যেটা তোমাকে পাকস্থলীর এই প্রোটেকশনকে ভেদ করতে পারে। এইসে হবে হেলিকোব্যাক্টেরি পাইলোরি, একটা ব্যাকটেরিয়া আছে, আর নতে হবে NSAIDS। NISAIDS কি, ওই যে তোমরা যে ওষুধগুলো খাও, নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ড্রাগস, কি কি আছে, তুমি যেমন ওই যে ডাইক্লোফেন খাও, তারপরে রোল্যাক খাও, এই যে ব্যথার ওষুধগুলো আমরা খাই, সেই ব্যথার ওষুধগুলো কি করে, আমাদের পাকস্থলীর এই মিউকাস স্তরগুলোকে ভেদ করে চলে যায়, এই জন্য আমাদের কি হয়, গ্যাস্ট্রিক আলসার হয়। এটা তোমার বইতেই আছে। তাহলে আমরা কি কি করলে, একে তো ব্যাকটেরিয়া আছে একটা হেলিকোব্যাক্টার পাইলোরি, এরা আমাদের এই প্রোটেকশনকে ভেদ করে চলে যায়, আর একটা হচ্ছে যে আমরা নতে হচ্ছে NSAID, মানে আমরা যে ড্রাগগুলো খাই সেই ড্রাগগুলোও কিন্তু আমাদের কি করতে পারে, ক্ষতি করতে পারে, ধ্বংস করে দিতে পারে এই স্তরকে। কথা বুঝতে পারছি, খুবই ইজি কোশ্চেন। তাহলে আমরা শিখলাম যে আমাদের পাকস্থলীর নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না, তার কারণ কি, এটা কিন্তু তোমার 2 মার্কের কোশ্চেনও আসতে পারে, অর্থাৎ তোমাদের HSC পরীক্ষায় যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেখানেও আসতে পারে। বা 1 নম্বর প্রশ্ন আসলো যে কেন গ্যাস্ট্রিক আলসার হয়, কি কি দ্বারা, উত্তর হচ্ছে কি, হেলিকোব্যাক্টার পাইলোরি, আর একটা হচ্ছে NSAIDS নামক ড্রাগস বা ওষুধ, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা নেক্সটের দিকে আসি। তাহলে আমরা শিখে নিলাম যে পরিপাক নিজেই, পাকস্থলী কেন নিজেই পরিপাক হয় না, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা তো পরিপাক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, এটা কারণটা আমরা শিখে নিছি। এবার আমরা পরের টপিকসে আসবো, সেটা হচ্ছে যে ক্ষুদ্রান্ত থেকে আমরা আসলে শিখে নিছি এই অংশগুলো, আমি জাস্ট পরে একটু দেখাই দিচ্ছি। দেখো, আমরা বলছিলাম ক্ষুদ্রান্তের মধ্যে কি কি অংশ আছে, তোমাদের বলা হয়েছিল যে ক্ষুদ্রান্তের মধ্যে যারা আছে এটা আমরা মনে রাখবো হচ্ছে কি দিয়ে, ডিজে আলি। ডিজে আলি মানে কি, ডিতে হচ্ছে ডিউডেনাম,
যেতে হচ্ছে জেজুনাম, আর আলি মানে ইলিয়াম। তাহলে ডিউডেনাম হচ্ছে 25 সেন্টিমিটার, এটা তোমাকে পড়ানো হয়েছে। এরপর দ্বিতীয় অংশ হচ্ছে জেজুনাম, সেটা হচ্ছে 2.5 মিটার, আর ইলিয়াম সবচেয়ে বড় 3/5 ভাগ, মানে আমাদের পুরো ক্ষুদ্রান্ত যেটা যেটা আমরা বলছি 6 থেকে 7 মিটার, এইটার আমরা যদি বলি 3/5 মানে হচ্ছে 5 ভাগ করলে তার 3 ভাগই হচ্ছে মূলত ইলিয়াম। তার মানে ইলিয়াম হচ্ছে সবচেয়ে বড় এখানে, কথা বুঝতে পারছি? তাহলে মোটামুটি ছবি দেখায় তোমাকে বলা হয়েছে যেখানে কোনটা ডিউডেনাম, যে এই অংশটা হচ্ছে তোমার ডিউডেনাম, পরে এখান থেকে শুরু হয়েছে তোমার জেজুনাম যেটা 2.5 মিটার, আর এখান থেকে শুরু হয়েছে যেটা শেষ হয়েছে 3/5 বা ইলিয়াম। তাহলে এটা একটা ছবি দিয়েও আমরা তোমাকে দেখাইছি। এরপরে শুরু হয় এখান থেকে সিকাম, যার সাথে দেখো যে অ্যাপেন্ডিক্স আছে, এই জায়গাটা, এইটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? এখানে ইনফেকশন হলে এটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, এখানে ইনফেকশন হলে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। সিকাম একটু পরে উঠলে এখানে হচ্ছে সিকাম কোলন, যেটা কোলনের আবার এই যে অ্যাসেন্ডিং পার্ট, ট্রান্সভার্স পার্ট, ডিসেন্ডিং পার্ট আর অনুপ্রস্থ পার্ট, ঠিক আছে? এই যে সরি, ট্রান্সভার্স পার্ট, ডিসেন্ডিং পার্ট আর একটা অনুপ্রস্থ পার্ট, 4টা পার্ট আছে। এরপরে এটাকে আমরা বলি রেকটাম বা মলাশয়, এবং লাস্টে এটা পায়ু ছিদ্র দ্বারা বাইরের দিকে উন্মুক্ত হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাব, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত সম্পর্কে আমাদের কিন্তু একটা আলাপ আলোচনা হয়ে গেল, বোঝা হয়ে গেছে, ঠিক আছে? নেক্সটে আসি, ছবি। ওকে ফাইন, নেক্সটে আমরা ছবিটা দেখি কি আছে আমাদের জন্য। ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যে দেখো সেম কথা, আমাদের পাকস্থলীর মতোই, সেই সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে সেরোসা, সবচেয়ে ভিতরের নাম স্তর হচ্ছে মিউকোজা। আর মিউকোজা স্তরের যে ভাঁজ আছে সেটাকে আমরা কি বলি? রুগী বলি। পাকস্থলীর ক্ষেত্রে মিউকোজা স্তরের ভাঁজকে আমরা কি বলি? মিউকোজা স্তর একটু পরপর এরকম ভাঁজ হয়ে যায়, এটাকে রুগী বলা হয়। ওই তোমাকে বলছি পাকস্থলী স্পেশাল সেলের স্পেশাল পার্টের নাম হচ্ছে রুগী, ক্ষুদ্রান্তের স্পেশাল পার্টের নাম হচ্ছে ভিলাই, আর বৃহদান্ত্রের স্পেশাল পার্টের নাম কি বলছিলাম? কারো মনে আছে কিনা বলেন দেখি? বৃহদান্ত্রের স্পেশাল পার্টের নাম কি? কারো মনে আছে? অ্যানিয়ন, বৃহদান্ত্রের স্পেশাল পার্টের নাম কি বা মনে আছে কিনা বলেন? বৃহদান্ত্রের স্পেশাল পার্টের নাম মনে আছে? গবলেট কোষ, ভেরি গুড। এই যে দিলরুবা হোসাইন, তারপরে সানরি সাজি, ভেরি গুড ভেরি গুড। গবলেট সেল, শামীম আক্তার প্রমি, নূরে ইসমাইল, খুবই মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসলে এত কি বলে ফেসবুকের এত ঝাই ঝামেলার মধ্যে থেকেও আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, যেটা আমি কিন্তু এখন লিখে দিইনি, তারপরে তারা অ্যান্সার করতে পারতেছে। সো তারা ভেরি অ্যাওয়ার অ্যাবাউট দিস, যে তারা আসলে খুব মনোযোগ দিয়ে তারা ক্লাস করতেছে এবং ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু তারা আর্ন করতেছে। ধন্যবাদ আপনাদের যারা অনেকেই এখন অ্যান্সার করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সটে আমরা আসি, প্রচুর পড়াশোনা করতে হবে, অ্যাকচুয়ালি জানতে হবে। অ্যাকচুয়ালি এখন আপনি মজা করলেন, পড়াশোনা করলেন, সমস্যা নেই। এবার আমরা আসি যে পরিপাকের গ্রন্থি। আমরা শিখছিলাম পরিপাক গ্রন্থি কয়টি, দেখি মনে আছে কিনা। এই যে যারা অ্যান্সার করতেছেন, দিগন্ত দেব, তারপরে শারমিন, হ্যাঁ শামীম আক্তার প্রমি, মনে আছে কিনা তোমাদের যে পরিপাক গ্রন্থি কয়টি মনে আছে? ভাইয়া পরিপাক গ্রন্থি কয়টি মনে আছে কিনা? 5টি গ্রন্থি বলছিলাম মনে হয়, আমরা অনেকে ভুলে গেছি মনে হয়। পরিপাক গ্রন্থি হচ্ছে 5টি বলছিলাম, 5টি। তার মধ্যে 1 নম্বর গ্রন্থির নাম হচ্ছে লালা গ্রন্থি, এটা হচ্ছে 1 নম্বর লালা গ্রন্থি। লালা গ্রন্থি 3 জোড়া গ্রন্থির মাধ্যমে গঠিত হয়ে থাকে, 3 জোড়া। একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড। তাহলে আমরা শিখলাম সাবম্যান্ডিবুলার, সাব মানে আমরা একটু আগে শিখছি নিচে। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে ম্যান্ডিবল আছে তার নিচে এই গ্রন্থিটা থাকবে। এই যে দেখো ম্যান্ডিবলের নিচে, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। এবার সে যে সাবলিঙ্গুয়াল, সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে হলো জিহ্বা, তাহলে জিহ্বার নিচে যে আছে এই দেখো সাবলিঙ্গুয়াল। আর প্যারোটিড, প্যারোটিড কাফ দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ কানের নিচে থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে কানের নিচে কি থাকবে? প্যারোটিড গ্ল্যান্ড। প্রথমে আমরা অবস্থানটা ক্লিয়ার দেখো, তাহলে কানের নিচে হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি প্যারোটিড গ্ল্যান্ডটা আছে। এই প্যারোটিড গ্ল্যান্ডটা দেখো সবচেয়ে বড় কিনা, প্যারোটিড। এই প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো কারণে কোনো ইনফেকশন হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মামস। এই রোগটা বাচ্চাদের খুবই কমন, আমরা অনেক সময় ছোটদের ভয়ও দেখাই, তোমার কিন্তু গলা ফুলে গেছে, তোমার কিন্তু কানের নিচে ফুলে গেছে, এটা কিন্তু অপারেশন করতে হবে। যদিও এটা ট্রু, যদি এটা বারবার হয়, রিপিটেডলি হয়, তাহলে কিন্তু অপারেশন করা লাগে, এই জন্য বাচ্চাদের ভয় দেওয়া হয়। তাহলে খুবই সহজ বিষয়, 3 জোড়া গ্রন্থি আছে। কানের নিচে সবচেয়ে বড় গ্রন্থি প্যারোটিড, ওই যে সবচেয়ে বড় গ্রন্থি দেখতেই পারতেছো কানের নিচে থাকে। সো
এটা যদি ইনফেকশন হয় তাকে আমরা মামস বলি, প্যারোটিড গ্ল্যান্ডের ইনফেকশনকে মামস বলি। মামস হলে আমরা অনেক সময় এটা কেটে ফেলতে হয়, বাচ্চাদের বেশি রোগ হয় রোগটা। আর সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এটা বুঝতে পারতেছো ম্যান্ডিবলের নিচে, সাবলিঙ্গুয়াল মানে লিঙ্গুয়াল মানে জিহ্বা, তাহলে জিহ্বার নিচে হবে। তাহলে অবস্থানটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি যে কোথায় উন্মুক্ত হয়, মানে কোথায় এরা উন্মুক্ত হবে। এর মধ্যে আমি সহজ ভাষায় যদি বলি, দুইটা কথা মনে রাখবা, যাদের নামের শেষে মধ্যে সাব আছে, সাব, তারা অবশ্যই ফ্রেনুলামে উন্মুক্ত হবে, মুখের ফ্রেনুলামে উন্মুক্ত হবে। আর যার নামে শেষে সাব নাই, প্যারোটিড গ্ল্যান্ড যেটা, এটা সাব নাই, তাহলে এটা উন্মুক্ত হবে কোথায়? সহজভাবে যদি বলি M2। M2 মানে কি? M2 মানে হলো মোলার 2, আর আপার চিহ্ন দিছি কেন? কারণ ঊর্ধ্ব মোলার। তাহলে আমরা কি দাঁড়াইতেছে? ঊর্ধ্ব মোলার 2 এর গোড়ার দিকে থেকে প্যারোটিড গ্ল্যান্ডের উন্মুক্ত হয়। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই বেশি প্রশ্ন আসে। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে কে কোথায় উন্মুক্ত হয়, উন্মুক্ত হচ্ছে কোথায়, কে কোথায় মানে এসে তোমার তার রস নিশ্চিত করতেছে, কোথায় উন্মুক্ত হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। তার মানে আমরা শিখলাম যাদের নামের মধ্যে সাব আছে, সাব, সাব মানে কারা? দেখেন সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল, তারা ফ্রেনুলামে উন্মুক্ত হবে। আর যাদের নামের মধ্যে নাই প্যারোটিড, সে M2 আপার মানে ঊর্ধ্ব মোলার 2 বা দ্বিতীয় ঊর্ধ্ব মোলারে উন্মুক্ত হবে। কথা বুঝতে পারছি কিনা? এরূপ বুঝছেন কিনা আগে বলেন, তারপর আমি লেখা দেখাচ্ছি যেটা তোমার বইতে আছে। অনেকের আগের পড়া নাই আমি জানি, তাদের ক্ষেত্রে প্রথমে যখন এই জিনিসটা পড়তে যায়, হায় হায় কিভাবে মনে থাকবে, এটা তো আমি আগে পড়ি নেই। আর যাদের দেখবা আগে 2-1 বার পড়া আছে, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো ধরা খুবই ইজি। কারণ কি? কারণ হচ্ছে সে পড়ছে, এখন তার শুধু দেখতেছে কিভাবে মনে থাকবে, এই জিনিসটা ভাইয়া দেখাচ্ছে। সো উচিত হচ্ছে ভর্তি পরীক্ষাতে আমরা এইভাবেই পড়াই, মনে থাকবে কিভাবে এটার উপর ডিপেন্ড করে। আর যে জিনিসটা বোঝার আছে একটু বোঝাই দেই, ঠিক আছে? পারবা কিনা বলো? সুমায়া বসে পারবে, ভেরি গুড। বাকিরা যারা আছেন ক্লিয়ার? সৌরভ চক্রবর্তী, দিগন্ত দেব, ভেরি গুড। মাইমুনা, দিলরুবা হোসেন, ভেরি গুড। শামীম আক্তার, প্রমি, ক্লিয়ার, ওকে ফাইন, ভেরি গুড। খুবই ইজি একটা টপিক। লালা গ্রন্থি আমাদের পড়া শেষ, নেক্সট টপিকসে আসি। এই যে এখানে লেখা আছে সুন্দর করে, কাফ দিয়ে মনে রাখছে, কানের নিচে প্যারোটিড গ্রন্থি, এটা বৃহত্তম গ্রন্থি। ইনফেকশন হলে তাকে কি বলা হয়? আমাদের মনে করি মামস বলা হয়। জিব্বা, লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, চেয়াল মানে ম্যাক্সিলা বা ম্যান্ডিবল, তাহলে ম্যান্ডিবলের নিচে হবে। তো এটা একটা ছবিও সুন্দর দিচ্ছে, আর একটা এটাতে লেখা আছে। এখানে লেখা আছে কোথায় উন্মুক্ত হয়, সেক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, তো দেখো যে ফেনুলামে উন্মুক্ত হয়। সাবলিঙ্গুয়াল, তো এই যে দেখো ফেনুলামে উন্মুক্ত হয়, ফেনুলামে উন্মুক্ত হয়। আর প্যারোটিডটা শুধু দেখো, এই যে লেখা আছে দ্বিতীয় ঊর্ধ্বমোলার, ঊর্ধ্বমোলার আমি আপার চিহ্ন দিয়েছিলাম, দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। তাহলে এটি পরীক্ষা আসে এখান থেকে, এর বাইরে কিছু লাগবে না। আর আমরা জানি যে সবচেয়ে বড় গ্রন্থি, এবং এতে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা কি বলি? মামস বলে থাকি, ঠিক আছে? মামস বলে থাকি, ঠিক আছে? এবার আসি যে লালারসের কাজ কি। লালারসের কাজকে আমরা কি করছি? 3টা অক্ষর দিয়ে আমরা মনে রাখবো, বাটা দিয়ে মনে রাখবো। তাহলে লালারসের কাজ কি? বাটা। এই যে দেখো তোমাকে সংক্ষেপ করে দিছি, লালারসের কাজ হচ্ছে কি ভাইয়া? বাটা। বাটা জুতা না, বাটা। বাটা মাছও চিন্তা করতে পারো, ঠিক আছে? তো লালারসের কাজ হচ্ছে, ভাইয়া বলছে বাটা, বাটা হয়ে গেল, বাটা। এবার আসে বা দিয়ে 2টা কথা। বতে হচ্ছে এরা বাফার হিসেবে কাজ করে। কারা কারা বাফার হিসেবে কাজ করে? বাইকার্বনেট, মিউসিন এবং হচ্ছে ফসফেট, এই 3জন হচ্ছে কি করে? বাফার হিসেবে কাজ করে। আর বতে হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? লাইসোজাম এনজাইম এবং ইমিউনোগ্লোবিন, এই 2জন হচ্ছে কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর টতে হচ্ছে টায়ালিনকে সক্রিয় করে। পরীক্ষায় এটা অনেকবার প্রশ্ন আসে, কে সক্রিয় করে? উত্তর হচ্ছে ক্লোরাইড। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে আমি অনেক MCQ আসতে দেখছি। তাহলে প্রশ্ন এই লালারসের এনজাইম থেকে আসে যে তোমার টায়ালিনকে সক্রিয় করে কে? তো লালারসের কাজ হচ্ছে 3টা, একটা হচ্ছে বাফার হিসেবে কাজ করা, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা, আর একটা হচ্ছে টায়ালিনকে সক্রিয় করে। টায়ালিনকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড, আর ব্যাকটেরিয়াকে অবশ্যই ধ্বংস করবে লাইসোজাইম এনজাইম এবং ইমিউনোগ্লোবিন। আর বাকিরা সবাই বাফার হিসেবে কাজ করে। বাকিরা কারা আছে? বতে বাফার, বতে বাইকার্বনেট, মিউসিন, সাথে ফসফেট আছে। তাহলে বাইকার্বনেট, মিউসিন এবং ফসফেট, এটা দেখে খুব সহজেই তুমি মনে রাখতে পারবা যে লালারসের কাজ কি।
খুবই ইজি হয়ে যাওয়ার কথা আমার মনে হয়। এবার তুমি চাইলে 1 মিনিট এখান থেকে দেখেও নিতে পারো, তোমাকে এবার একটু পিছনে ফিরে নিতে, তুমি দেখো এখান থেকে 1 মিনিট দেখে দেখো তুমি পারবা কিনা। খুবই ইজি ব্যাপারটা আসলে, ঠিক আছে? অনেক কঠিন করে চিন্তা করলে কঠিন, না হলে খুবই ইজি পড়াশোনা। পারবা তো নাকি? এই যে আশা, মিম ইসলাম, বৃষ্টি বলছে যে পারবে, বাকিরা পারা যাবে না? পারলে আমরা নেক্সটে আসি। ক্লিয়ার, ঠিক আছে, অনেক গরম দেব বলছে। নেক্সটে আসি। নেক্সট টপিকসে আমরা যদি চলে আসি, তাহলে আমাদের পরের টপিক হচ্ছে, এই অ্যান্সার দাও, বলো মানুষের সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম কি? একটুকে পড়াইছি, বৃহত্তম লালা গ্রন্থির নাম কি বলো দেখি। ভেরি গুড, সবাই পারবে লিখতেছে, অসাধারণ। ঠিক আছে, মানুষের সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম কি বলো দেখি, পারো কিনা? ভেরি গুড, ভেরি গুড, এই নম্বর অ্যান্সার, প্যারোটিড গ্ল্যান্ড। ওকে ফাইন, নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, অ্যামাইলেসকে সক্রিয় করে কে? টায়ালিনকে সক্রিয় যে করে, অ্যামাইলেসকে সেই সক্রিয় করে। ফ্লোরাইড না ক্লোরাইড না লাইসোজাইম না মল্টেস? টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেসকে সক্রিয় করে কে? পড়াইছে কিন্তু। টায়ালিন বা, হ্যাঁ, এটার অ্যান্সার কি বলেন? স্যালাইভারি অ্যামাইলেস বা টায়ালিনকে সক্রিয় করে কে? বুঝলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যালাইভারি অ্যামাইলেস বা টায়ালিন, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার সি। এই যে প্রথম দিছে ফাহিম ফয়সাল, ফাহিম ফয়সাল বলছে ক্লোরাইড। সৌরভ চক্রবর্তী এবং মুসলিমা আক্তার, সান্ডি সাজি সবাই সঠিক উত্তর দিছে ক্লোরাইড, ক্লোরাইড, ক্লোরাইড। ভেরি গুড। নুরে ইসমাইন, সুমাইয়া রহমান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা অ্যান্সার মনে আছে। ভেরি গুড, খুবই ট্যালেন্টেড ছেলেপেলে দেখতেছি। হ্যাঁ, এবার আসেন যে যকৃত নিয়ে 2-4টা কথা বলি। আমরা জানি আমাদের যে যকৃত আছে, এই যকৃত অনেক রাসায়নিকাগার বলা হয়, বিকজ এখানে অনেক বিক্রিয়া হয়, জৈব রাসায়নিকাগার বলা হয়। এবং এখানে মোটামুটি 4টা খণ্ড আছে, ডান খণ্ড, বাম খণ্ড, কর্ডেট এবং কোয়াড্রেট লোব, 4টা খণ্ড আছে। এর মধ্যে বৃহত্তম খণ্ডের নাম হচ্ছে ডান খণ্ড, আর কোয়াড্রেট লোবের নিচে থাকে হচ্ছে পিত্তথলি। এই দুইটা পরীক্ষায় প্রশ্ন আসে, সবচেয়ে বৃহত্তম খণ্ডের নাম কি? ডান খণ্ড, এবং হচ্ছে কোন লোবের নিচে পিত্তথলি থাকে? কোয়াড্রেট লোব। তাহলে দেখো এখানে লেখা আছে সুন্দর করে 4টা লোবের কথা, ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। তাহলে আমরা একটু কলম দেব, একটু দেখাই দিই, নাহলে অনেক স্টুডেন্ট ভাবতেছে যে আসলে কি এগুলো আমাদের বইতে লেখা আছে। হ্যাঁ, সবচেয়ে বড় খণ্ড বললে এই যে এই খণ্ডটার কথা বলতে হবে, ডান খণ্ড সবচেয়ে বড়, ঠিক আছে? আর যদি বলা হয় কোন খণ্ডের নিচে তোমার হচ্ছে পিত্তথলি থাকে, কোয়াড্রেট লোবের নিচে পিত্তথলি থাকে। এইটুকু আমরা জানলা। 1.5 কেজির মতো ওজন হয়, এগুলো তুমি একবার রিডিং পড়লেই পাবা। আর এবার আসো যে অনুবীক্ষণিক যে চিত্র আছে, এই ছবিটার মধ্যে কি দেখতেছি? আমরা জানি যে তোমার লোবিউল, মানে একটা অংশকে আমরা লোবিউল যদি ভাগ করি, তাহলে এর মধ্যে কিছু কোষ থাকে। যেহেতু তোমার হ্যাপাটিক বলা হয়, যকৃত সম্পর্কে সবকিছুকে আমরা হ্যাপাটিক বলি, তাহলে এই কোষের নাম হচ্ছে হ্যাপাটোসাইট। আর তার কেন্দ্রের দিকে একটা নালী থাকে, এটা বলে কেন্দ্রীয় শিরা। এর কোষগুলোর ভিতরে ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকে, যেটাকে সাইনোসয়েড বলা হয়। ফাঁকা জায়গাকে সাইনোসয়েড বলা হয়, এবং সাইনোসয়েডকে ঘিরে তোমার একটা কেএফ সেল থাকে, কাফফার সেল থাকে। সাইনোসয়েডকে ঘিরে যে ম্যাক্রোফেজ সেলগুলো থাকে তার নাম হচ্ছে কাফফার সেল। পরীক্ষা আসে যে যকৃতের ম্যাক্রোফেজ সেলের নাম কি? উত্তর হচ্ছে কি? কাফফার সেল। ঠিক আছে, এবার আমরা তাহলে নেক্সটের দিকে আসি, পরের টপিক্সে, নেক্সট টপিক্সে আসি আমরা। ঠিক আছে, এবার দেখো যে যকৃতের সঞ্চয়ী এবং হচ্ছে বিপাকীয় ভূমিকা, এগুলো নিয়ে কথা লেখা আছে। কি কি সঞ্চয় করে? গ্লুকোজ সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে। এর মধ্যে যেটা পানিতে দ্রবণীয়, এখানে আমরা দুটো জিনিস খেয়াল রাখতে পারি। একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, যেটা সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমার ফ্যাট দ্রবণীয়, এটা আবেগ দিয়ে মনে রাখা যায়। আর WBC দিয়ে মনে রাখা যায়, যেটা কারা পানিতে দ্রবণীয়। ডাব্লু মানে হচ্ছে ওয়াটার, আর ভিটামিন বি, ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি কথাবার্তা যে কি কি সঞ্চয় করে। পিত্ত সঞ্চয় করে, চর্বি সঞ্চয় করে, খনিজ পদার্থ সঞ্চয় করে। কি কি খনিজ পদার্থ সঞ্চয় করে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা মনে রাখার জন্য দেখো তোমাদের একটা ছন্দ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সটে আসি। এই যে
প্রথমে আসো যে এই যে পানিতে কি কি দ্রবণীয়, এটা আমি তোমাকে বলছিলাম WBC দিয়ে মনে রাখা যায়। দেখো WBC দিয়েই আমরা মনে রাখছি, WBC। তাহলে WBC মানে W মানে ওয়াটার, আর BC মানে ভিটামিন বি আর ভিটামিন সি। এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় কারা, আমরা বলছিলাম আদেক দিয়ে মনে রাখবা। ঠিক আছে, এবার সব কি কি খনিজ লবণ সঞ্চয় করি আমরা, মনে রাখছি কি মলি আয় ফিরে কাজীকে পিটায়, মানে এমন বিয়ে দিছে বিয়েটা ভালো হয় না, এই জন্য আবার কাজীকে অনেক সময় রাগ হয়ে যায় কাজীর উপরে, কাজীকে পিটাই। তাহলে আয় মলি ফিরে কাজীকে ফিটাই। তাহলে আয়তে হবে হচ্ছে তোমার আয়রন, মলি মানে হচ্ছে মলি বডে নাম, এটা অনেক বইতে আছে, কিছু কিছু রাইটার বা কিছু কিছু বইতে নাই। ফিরে মানে হচ্ছে ফেরিটিন সঞ্চয় করে, আর কাজীকে মানে হচ্ছে কতে কপার, যতে জিঙ্ক, আর কতে হচ্ছে কোবাল্ট। পিটাই মানে হচ্ছে কি ভাই পটাশিয়াম। তাহলে কি কি সঞ্চয় করে মোটামুটি আমরা বুঝতে পারছি, আয় মলি ফিরে কাজীকে পিটাই। তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি কি কি মিনারেল বা খনিজ লবণ সঞ্চয় করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কারা পানিতে দ্রবণীয়, এটা হচ্ছে WBC দিয়ে আমরা রাখছি। W মানে ওয়াটার, বি এবং সি ভিটামিন বি ভিটামিন সি কে মানে পানিতে দ্রবণীয় হয়। আর আদেক মানে ওইগুলো হচ্ছে তোমার ফ্যাট সলিবল। এই আদেক হচ্ছে কি সলিবল, ফ্যাট সলিবল, দ্যাট মিনস হচ্ছে চর্বিতে দ্রবণীয়। ফ্যাট মানে চর্বি, ফ্যাট সলিবল। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। ওকে ফাইন, এবার আমরা নেক্সটে আসি। নেক্সটে আমরা কিছু প্রক্রিয়ার কথা আমরা দেখবো, এখানে লেখা আছে প্রক্রিয়ার কিছু আছে, যেমন ধরো শর্করা বিপাক কিভাবে হয়, এখানে কিছু প্রক্রিয়ার কথা লেখা আছে, এটা একটু বুঝাই দিতে হবে। এটা একটু না বুঝলে আসলে আমাদের হবে না। তাহলে এটা আমরা এই যে এখানে আমরা বুঝিয়ে দিচ্ছি। তুমি দেখো আমাদের শরীরে খাবারের পরে যে গ্লুকোজ হয়, গ্লুকোজ খেয়াল করে দেখো তাহলে। তাহলে আমাদের শরীরে যে গ্লুকোজ হয়, বডিতে যে গ্লুকোজ পাওয়া যায়, তাহলে গ্লুকোজ পাইলাম। এই গ্লুকোজটা আমাদের বডিতে আমরা সঞ্চয় করে রাখি মূলত কি হিসেবে, গ্লাইকোজেন হিসেবে, গ্লাইকোজেন হিসেবে। তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে সঞ্চয় করে রাখতে একটা, আবার অনেক সময় গ্লাইকোজেন ভেঙে আবার কি হয় গ্লুকোজ তৈরি হয়। তাহলে সহজভাবে যদি চিন্তা করে দেখো, এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তৈরি হওয়াকে আমরা মেডিকেলের ভাষায় বলি জেনেসিস। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ায় তাকে সাহায্য করতেছে ইনসুলিন। কে সাহায্য করে, ইনসুলিন। আর গ্লাইকোজেন ভাঙলে আবার গ্লুকোজ তৈরি হবে, এখানে তাকে সাহায্য করতেছে হচ্ছে গ্লুকাগন। তাহলে ইনসুলিন আর একটা কে সাহায্য করতেছে, গ্লুকাগন। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন, এইভাবে আমাদের পড়াশোনা হলাম। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ট্রান্সফার করে ইনসুলিন, আর গ্লাইকোজেন থেকে ই করে হচ্ছে ভাঙে বা গ্লাইকোজেনকে ভেঙে, গ্লাইকোজেনকে ভাঙা আমরা ভাঙাকে মেডিকেল ভাষায় বলে লাইসিস। তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করতেছে, দিস ইজ কল্ড গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেন ভেঙে ফেলতেছে। আমরা জানি গ্লাইকোজেন ভাঙলে অবশ্যই কি তৈরি হবে, গ্লুকোজই তৈরি হবে। এটা হচ্ছে কথা। এখন আসি, যদি কোনো, এটা তো হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স। আর একটা প্রশ্ন আসতে পারে যে না, গ্লাইকোজেন বাদে যদি ধরো তোমার প্রোটিন থেকে আমাদের বডি যে প্রোটিন আছে, অথবা তোমার ধরো লিপিড থেকে অনেক সময় দেহ আমাদের কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। তাহলে এই যে তোমাকে বললাম যে দেখো প্রোটিন এবং থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি করতেছে, এই প্রক্রিয়ার নাম কি, এই যে তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে গ্লুকোজ যদি নতুন করে তৈরি হয় এই প্রক্রিয়া, অর্থাৎ সেটা অবশ্যই নন কার্বোহাইড্রেট সোর্স, সেটা প্রোটিন বা হচ্ছে লিপিড থেকে তৈরি হয়। অর্থাৎ গ্লুকোজ যদি কোনো প্রোটিন, নন কার্বোহাইড্রেট সোর্স মানে বুঝতে পারতেছো, নন কার্বোহাইড্রেট মানে কি, যেগুলো হচ্ছে নন কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেগুলো গ্লুকোজ মানে শর্করার কোনো সোর্স না, সেটা প্রোটিন বা লিপিড থেকে বা অন্য কোনো সোর্স থেকে তৈরি হচ্ছে, এই যে নতুন করে তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি গ্লুকোনিওজেনেসিস। তাহলে এবার তুমি দেখো কি লেখা আছে, গ্লুকোজেনেসিস। প্রথমে তোমাকে দেখালাম গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ট্রান্সফার হওয়াকে বলা হয় গ্লুকোজেনেসিস। কে হেল্প করতেছে আমরা জানি, ইনসুলিন হেল্প করতেছে। আর ইনসুলিনের যদি আমাদের বডিতে কোনো অভাব হয়, ইনসুলিন যদি কোনো কারণে কমে যায়, তাহলে কি রোগ হবে আমরা সবাই জানি, ডায়াবেটিস মেলাইটাস হবে। তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, কারণ গ্লুকোজগুলো গ্লাইকোজেনে ট্রান্সফার হচ্ছে না। আবার আসো যে গ্লাইকোলাইসিস, মানে ওই যে গ্লাইকোজেন ভেঙে যাওয়াকে গ্লাইকোলাইসিস বলে, এবং সেখানে তোমাকে সাহায্য করতেছে হচ্ছে গ্লুকাগন। কোন কোষ থেকে রিলিজ হয় একটু পরে আমরা দেখব। আর গ্লুকোনিওজেনেসিস মানে কি, যদি নন কার্বোহাইড্রেট সোর্স হয়, নন কার্বোহাইড্রেট সোর্স। নন কার্বোহাইড্রেট সোর্স মানে কি, হইতে পারে প্রোটিন, হইতে পারে লিপিড, বা অন্য কোনো সোর্স থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করাকে আমরা কি বলে, দেখো গ্লুকোনিও মানে আমি তোমাকে বললাম, নিউ মানে হচ্ছে নতুন,
নতুন করে তৈরি হচ্ছে গ্লুকোজ, সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। বেসিক্যালি একটা সহজ কথা বলি, কখন কোনটা হয়। ধরো ধরো তোমাকে এই ক্লাস করার পরে, আমাদের কোচিংয়ে তুমি কোনোদিন ক্লাস করলা, ক্লাস করার পরে একটা প্রতিষ্ঠান তোমাকে বিকেলবেলায় বা কোনো একটা মানুষ তোমাকে কি করলো, তুলে নিয়ে চলে গেল, গিয়ে তোমাকে ফোন দিছে 5টার দিকে, বলছে যে আপনার মেয়েকে যদি বা আপনার ছেলেকে যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে 5 কোটি টাকা দিতে হবে। তো বলছে যে ঠিক আছে, আমাদের কাছে তো এত টাকা নাই, আমরা একটু ভেবে বলি। রাত 10টা ধরো প্রথমে তোমাকে হচ্ছে বললো যে ঠিক আছে, আমরা আপনাকে জানাচ্ছি। তাহলে তুমি যে খাবার খেয়ে আসছো দুপুরবেলা, সেটা হয়তোবা তোমার যে গ্লুকোজ ছিল সেটা তোমার হচ্ছে রাত 10টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে তোমাকে আবার ফোন দিল তোমার বাবা মা ফোন দিল যে ভাইয়া ফোন দিছে যে ঠিক আছে, আমি আর মানে আমার বাচ্চাকে উদ্ধার করার জন্য আমার আসলে এত টাকা পয়সা নেই, আমি মাত্র সর্বোচ্চ আপনাকে 500 টাকা দিতে পারবো। সাপোজ তোমাকে বললো, তাহলে এই কথা শুনলে তোমাকে কি করবে, মেরে ফেলবে। আর যদি নাও মেরে ফেলে, তোমাকে কি করবা, সকাল পর্যন্ত বা একদিন দিন পর্যন্ত হয়তো বা তোমাকে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করতে পারে, কিন্তু এরপরে সাহায্য করবে না। তাহলে আমি যদি সহজভাবে বলি, কয়েকটা স্টেপ আছে তোমার খাবারের ভাঙার। ধরো তুমি আমাদের কোচিংয়ে ক্লাস করতেছো 2টা থেকে 5টা পর্যন্ত, এই 2টা থেকে 5টা পর্যন্ত তুমি খাইছো 1টার সময়, 1টা থেকে 4টা পর্যন্ত তোমাকে হেল্প করতে হচ্ছে যে গ্লুকোজ তুমি খাইছো সেই গ্লুকোজটা তোমাকে হেল্প করতেছে গেল। এই গ্লুকোজ থেকে অতিরিক্ত গ্লুকোজ কি হয়েছিল, গ্লাইকোজেনে ট্রান্সফার হয়েছিল। 5টা থেকে 10টা পর্যন্ত তোমার কি হয়েছে, 5টা থেকে সকাল 5টা থেকে মানে সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত তোমাকে হেল্প করছে হচ্ছে কে, ওই যে গ্লাইকোজেন যেটা তোমার স্টোরে ছিল, তোমার হচ্ছে লিভারের মধ্যে সঞ্চিত ছিল, সেটা আবার ভেঙে গেছে, গ্লাইকোলাইসিস হয়ে আবার নতুন করে আবার গ্লুকোজ তৈরি করছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোলাইসিস। কিন্তু রাত 10টার পরে যে কয়দিনই তুমি বাঁচো, 2 দিন বাঁচো, 1 দিন বাঁচো বা 3 দিন বাঁচো, যে কয়দিনই বাঁচো না কেন, সেই কয়টা দিন পর্যন্ত তোমাকে কোন প্রক্রিয়ায় তোমাকে খাদ্য বা তোমার ব্রেনের জন্য, ব্রেন তো গ্লুকোজ ছাড়া কিছু খাইতে পারে না, তাহলে ব্রেনের জন্য কিভাবে তৈরি হবে, ওই যে প্রোটিন ছিল তোমার শরীরে মাসেলের মধ্যে, লিপিড ছিল, তুমি যে চর্বি মোটা ছিলা, এইগুলো ভেঙে ভেঙে নতুন করে গ্লুকোজ তৈরি করবে, কারণ তারা তো গ্লুকোজ সোর্স না, তারপর তারা তৈরি করতেছে। এটাকে আমরা বলতেছি নতুন করে গ্লুকোজ তৈরিকে বলতেছি গ্লুকোনিওজেনেসিস। পরীক্ষা আসছিল গ্লুকোনিওজেনেসিসে গ্লুকোজ তৈরি হয় কি থেকে, উত্তর হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, কার্বোহাইড্রেট সোর্স থেকে তৈরি হয় না। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখলাম। এটা ক্লিয়ার হয়েছে কিনা, এত সময় যা বুঝাইলাম পারবা কিনা? এর সাথে গ্লুকাগনের সাথে অ্যাপিনেফ্রিন হরমোনটাও হেল্প করে। ঠিক আছে, মোনালিসা যেটা বলছে রাইট, সঠিক বলছো। মানে মেনলি গ্লুকাগনই সাহায্য করে, অ্যাপিনেফ্রিন তাকে হেল্প করে বলতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে যকৃতের বিপাকের ভূমিকা কি কি হয় এটা আমরা বুঝতে পারতেছি, শর্করার বিপাকে। নেক্সটে আসি, তাহলে বুঝতে পারছি সবাই, ক্লিয়ার বলছে। নেক্সটে আসি, এখানে হচ্ছে মনে রাখার সিস্টেম বলছিলাম যে যকৃতের কাজগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো। এটা একটা শর্ট সিস্টেম, বিডিএস দিয়ে মনে রাখতে পারো, বাইল প্রোডাকশন, ব্লাড ক্লিয়ারেন্স, ডিটক্সিফিকেশন, এগুলো তুমি আসলে পারো, রিডিং পড়ে পারতে পারো, আর ভাবে অথবা এইভাবে তুমি পড়তে পারো। এবার আসলে হরমোনে ভাঙন নামে একটা টপিকস আছে। 2টা হরমোন আছে যারা দ্রুত ভাঙে, আমি বলি অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট মানে কি, অ্যাট ফার্স্ট সাপোজ তুমি চিন্তা করে দেখলা, ফার্স্ট মানে হচ্ছে অ্যাট ফার্স্ট না লিখে আমি বললাম যে এটি, অ্যাট FAST, ফার্স্ট। ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, অ্যাট মানে হচ্ছে অ্যালডোস্টেরন, টিতে হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে 2টা হরমোন আছে যারা হচ্ছে দ্রুত ভেঙে যায়, তার মধ্যে হচ্ছে কোনটা, অ্যালডোস্টেরন একটা, আর টিতে হচ্ছে টেস্টোস্টেরন। তারা হচ্ছে কি দ্রুত ভেঙে যায়, বাকিরা কিন্তু আস্তে আস্তে ভাঙে। তোমাদের বইতে সুন্দর করে দেয়া আছে যে দ্রুত কারা ভাঙে, আস্তে কারা ভাঙে, এটা নিয়ে প্রশ্ন আসে। যকৃতের আবরণের নাম আমরা সবাই জানি, দেখো এটা বলিনি, গ্লিসন্স ক্যাপসুল। যদি বলা হয় তোমার হচ্ছে কিডনির আবরণ, তাহলে আমরা বলবো হচ্ছে রেনাল ক্যাপসুল, আর যকৃতে বললে বলবো গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, এগুলো আমরা হৃৎপিণ্ড বলে পেরিকার্ডিয়াল বলা হয়। এই কথাগুলো আমরা আস্তে আস্তে আবরণগুলো শিখে নিব। ঠিক আছে, আচ্ছা। এবার তুমি দেখো অগ্নাশয় নিয়ে কিছু কথাবার্তা আছে। এটা হচ্ছে একটা অগ্নাশয়, এবং এই অগ্নাশয়টা কি কি অংশ দ্বারা গঠিত হয়েছে তুমি দেখো। এটা দৈর্ঘ্য লেখা আছে, এটা একটা মিশ্র গ্রন্থি বলা হয়, এবং 3টা অংশ আছে, মাথা, লেজ আর একটা, সরি এখানে আছে মাথা, দেহ আর লেজ, অনেকটা রুই মাছের মতো আমি বলি, মাথা, দেহ আর লেজ 3টা অংশ দ্বারা গঠিত হয়ে থাকে। এবং মাথা অবশ্যই কোথায় থাকবে, ডিউডেনামের দিকে থাকবে, আর লেজ কোথায় থাকবে, যে প্লিহার দিকে থাকবে, এটাই বলা হয়। এবং এখান থেকে তোমার হচ্ছে উইটসাং নালী তৈরি হয়, কমন হেপাটিক বাইলের এখান থেকে উইটসাং নালী তৈরি হয়।
এই উইটসাং নালী এবং কমন হেপাটিক বাইল অ্যাম্পুলা ভেটারে এসে উন্মুক্ত হয় ডিউওডেনামের দ্বিতীয় অংশে। এই কথাগুলো তোমাকে সহজভাবে তুমি একবার পড়লে বুঝতে পারবা, সুতরাং এটা নিয়ে আলাপ আলোচনা তো বেশি না করলাম। মিশ্র গ্রন্থি কাকে বলে? আমরা জানি যে গ্রন্থি দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। যারা শুধু অন্তর কথাটা আসছে অন্তর থেকে, অন্তর মানে মন, মন মানে হরমোন, তাহলে যে সকল গ্রন্থি হরমোন প্রোডাকশন করে তাদেরকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। আর যারা এনজাইম প্রোডাকশন করে তাদেরকে আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। আর কিছু কিছু লোক আছে যে দুই ধরনের ভালো মন্দ দুই ধরনের বৈশিষ্ট্যই থাকে, এদেরকে আমরা বলি মিসকা শয়তান, এখান থেকে আসছে মিশ্র গ্রন্থি। তার মধ্যে আমাদের এই অগ্নাশয়টা একটা মিশ্র গ্রন্থি। তাহলে আমি বলি কি মিসকা শয়তান কারা? যাদের নামের মধ্যে শয়তানের শয় আছে। এই যে যেমন দেখো অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি বা মিসকা শয়তান। আবার তুমি দেখবা যে ডিম্বাশয়, শুক্রাশয় এরাও কিন্তু মিশ্র গ্রন্থি। অর্থাৎ যে সকল গ্রন্থির নামের মধ্যে শয়তানের শয় আছে তারাই আসলে মিসকা শয়তান মানে মিশ্র গ্রন্থি। মনে থাকবে কথাটা? প্রশ্ন আসছিল কিন্তু কোনটি মিশ্র গ্রন্থি নয়, এই জন্য তোমাকে একবারে পড়াই দিলাম। তাহলে পারবা কারা কারা মিশ্র গ্রন্থি নাকি? তাহলে মিশ্র গ্রন্থি কাকে বুঝবো বা মিসকা শয়তান কারা? যাদের নামের মধ্যে শয়তানের শয় থাকবে তারাই হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিসকা শয়তান। কথা বুঝতে পারছি কিনা? পারবা কিনা বলো? ঠিক আছে, ওকে ফাইন, পারবে বলছে, ভেরি গুড। মোনালিসা বলছে পারবে, যারা ক্লাস করতেছে ভেরি গুড। এবার আমরা নেক্সটে আসি। সেক্ষেত্রে হচ্ছে অগ্নাশয়ের কোষ, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে। অগ্নাশয়ের 4 ধরনের কোষ থাকে, যেমন আমরা পড়ছিলাম যে আমাদের পাকস্থলীর মধ্যে 4 ধরনের কোষ আছে, এটা আমরা কি দিয়ে পড়ছিলাম? মজা দিয়ে পড়ছিলাম। একইভাবে অগ্নাশয়ের মধ্যে 4 ধরনের কোষ আছে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি জানো কি কি কোষ সেল আছে। আলফা কোষ আছে, দেখো কি কি আছে আমি একটু বলি, দেখো তাহলে কি কি কোষ আছে। আলফা সেল আছে, বিটা সেল আছে, তারপরে ডেল্টা সেল আছে, এবং হচ্ছে গামা সেল আছে, প্যানকেটিক পলিপেপটাইড সেল আছে। তাহলে ডেল্টা সেল আছে এবং হচ্ছে প্যানকেটিক পলিপেপটাইড সেল আছে। তাহলে আলফা সেল থেকে নিশ্চিত হচ্ছে গ্লুকাগন, যেটা আমরা জানি গ্লুকাগন কি করে? গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে, তার মানে এটা গ্লুকোজের পরিমাণ কি করে? বাড়ায়। আর ইনসুলিন কি করে? বিটা সেল থেকে নিশ্চিত হয়, এরা কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে, তার মানে এরা কি করবে? গ্লুকোজের পরিমাণটা কমাচ্ছে। আবার তুমি দেখো প্যানকেটিক পলিপেপটাইড, এটা এখানে লেখা নাই, এটা মূলত আসলে কি করে? আমাদের বডির ক্ষুধাকে হ্রাস করে, ক্ষুধা হ্রাস করে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ক্ষুধা হ্রাস করে। বা অন্যান্য যে তোমার যে যারা আছে ইনসুলিন, গ্লুকাগন বা সোমাটোস্ট্যাটিন এদেরকে নিয়ন্ত্রণ করে। সোমাটোস্ট্যাটিন কি করে? আলফা এবং বিটা কোষের কাজকে নিয়ন্ত্রণ করে বা ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা একটু সামারি করি, কি কি সেল আছে? আলফা, বিটা, ডেল্টা। তাহলে আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আর ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। আর একটা আছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিশ্চিত হচ্ছে। গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে তৈরি করা, তার মানে বেশি করে গ্লুকোজ তৈরি করতেছে, গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়তেছে। আর ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে ট্রান্সফার করা, তার মানে গ্লুকোজ আসলে রক্তে কমতেছে, এটাই লেখা হয়েছে। আর সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে এই দুজনের উপর নজর রাখা, আলফা এবং বিটা কোষকে নজর রাখা, সোমাটোস্ট্যাটিন মাতব্বারি করা। আর প্যানকেটিক পলিপেপটাইডের কাজ হচ্ছে কি? সেটার কাজ হচ্ছে আমাদের ক্ষুধা হ্রাস করে। এটা এই অধ্যায়ে নাই, এটা সমন্বয় নিয়ন্ত্রণের মধ্যে লেখা আছে, কিন্তু আমি তোমাকে একবারই বলে দিলাম, কারণ বই তো আমাদের আসলে আলাদা আলাদা করে আসবে না, একবারই পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট টপিকসে আসি। তাহলে অগ্নাশয় সম্পর্কে আমরা একটা ধারণা পাইছি। এটা হচ্ছে অগ্নাশয় নিয়ে অনেক কথা লেখা আছে, লোবিউল থাকে, অ্যাসাইনাস থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কোষ, বিভিন্ন ধরনের কোষ আছে, উপাদানগুলো একটু পড়লা 100% আমরা বলি। দেখি মনে আছে কিনা, আলফা কোষ থেকে কোনটি নিঃসৃত হয়? বলো পারো কিনা দেখি, আলফা কোষ থেকে কোনটি নিঃসৃত হয়? ভেরি গুড দিলরুবা, নূরে ইসমিন, মুসলিমা আক্তার, ভেরি ভেরি গুড। আনিলা ইসলাম, গ্লুকাগন, এ নম্বর হচ্ছে অ্যান্সার, গ্লুকাগন হবে উত্তর। অর্থাৎ আলফা কোষ থেকে গ্লুকাগন আর বিটা কোষ থেকে হচ্ছে তোমার ইনসুলিন নিঃসৃত হয়। নেক্সটে আসি আমরা। এবার আমরা আসি যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো আসলে তোমাকে পড়াইছি। একজন পূর্ণাঙ্গ মানুষ প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, এবং তার মধ্যে তুমি দেখো মজা দিয়ে তোমাদের পড়াইছিলাম, মনে আছে কিনা? মজা, মিউকাস সেল,
তারপরে ওতে অক্সেন্টিক সেল বা আরেকটা প্যারাইটাল সেল, আর জেডে আমরা বলছিলাম জাইমোজেনিক বা চিপ সেল, আর এতে আর্জেন্টাফিন সেল। আমরা এগুলো পড়াই ফেলছি। নেক্সটে আসি, ঠিক আছে, এগুলো আমরা পারবো, সমস্যা নেই। পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। স্নায়ুতন্ত্রের ভূমিকাটাকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, স্নায়ুতন্ত্রের ভূমিকা কি, সেক্ষেত্রে বিভিন্ন রকম প্লেক্সাসে বলা হয়, ইনটেনসিভ প্লেক্সাস, এক্সটেন্সিভ প্লেক্সাস বলা হয়। তার মধ্যে কি কি উপাদান আছে এটা আমরা একটু বলে দিচ্ছি, যদি এটা তোমাদের লেভেলের আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, আমি একটু জাস্ট একটু বলে দিচ্ছি। তাহলে দেখো, পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা, এই চারটা দেখে তুমি সহজভাবে মনে রাখবা। দেখো, তাহলে পরিপাকের ক্ষেত্রে কোন কোন রস নিষিদ্ধ হবে? লালা রস নিষিদ্ধ হয়, গ্যাস্ট্রিক জুস নিষিদ্ধ হয়, আর আন্তিক রস নিষিদ্ধ হয়। তাহলে প্রথমে আমরা যদি বলি, লালা রস নিষিদ্ধ হয় দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। অনপেক্ষ মানে কি? অনপেক্ষ মানে অভিজ্ঞতার ধার ধারে না। আর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া মানে কি? সাপেক্ষ মানে অভিজ্ঞতার সাপেক্ষে। ধরো তোমার যদি তুমি একটা বাসায় ভাড়া নিলা, সে বাসার বাড়িওয়ালা তোমাকে বলছে যে আপনি বাসার মধ্যে গেট দেখালে ঢুকবেন, গেট দিয়ে বের হয়ে যাবেন, আশপাশে কি হইতেছে আপনি কিছু দেখবেন না, কোনো কিছু ধরবেন না। তো একইভাবে ধরো তোমার বাসার বাড়িওয়ালার ওইখানে তেঁতুল গাছ আছে, এখন তেঁতুল হয়ে আসছে, তুমি কি করছো? তেঁতুল খাওয়ার যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে কি করবা? তুমি তেঁতুল যদি নাও খাও, তাও তুমি যাওয়ার সময় তেঁতুল দেখবা আর তোমার ক্ষরণ ঘটবে, আসার সময় তেঁতুল দেখবা তোমার ক্ষরণ ঘটবে। কি ক্ষরণ ঘটবে? লালাক্ষরণ ঘটবে। কেন লালাক্ষরণ ঘটতেছে? কারণ তোমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার সাপেক্ষে তুমি এটা করতেছো। দেখো, তাহলে অভিজ্ঞতার সাপেক্ষে আমি যদি বলি সহজ ভাষায়, তাহলে যদি বলা হয়, আমরা কি বলবো যদি বলি, তাহলে আমরা যদি বলি সহজভাবে যে অভিজ্ঞতার সাপেক্ষে, তাহলে যদি তোমার অভিজ্ঞতা থাকে যে ভাই তেঁতুল কেমন, তাহলেই তোমার লালারস ক্ষরণ হবে। তা নাহলে তেঁতুলের সাথে তুমি যদি মাথায় বাড়িও খাও, তাও তোমার লালাক্ষরণ ঘটবে না, আপ টু যতক্ষণ পর্যন্ত মুখে না নাও। এখন তুমি ধরো কক্সবাজার গেছো, কোনোদিন তুমি কাঁকড়া খাও নাই, তাহলে সেক্ষেত্রে কি তোমার লালাক্ষরণ ঘটবে না? কাঁকড়া খাইলে ঘটবে। কখন ঘটবে? ধরো তুমি কাঁকড়া মুখে দিছো, কাঁকড়াটা মুখে দেওয়ার পরে কি হয়েছে সেটা তোমার মস্তিষ্কে গেছে, মস্তিষ্কে গিয়ে বলছে ভাই কাঁকড়া আসছে, কি করব? মস্তিষ্ক তোমাকে অর্ডার দিচ্ছে যে ভাই কাঁকড়া ভালো জিনিস, খাও, সমস্যা নাই। তাহলে যখন এসে আবার কি করলো? লালাক্ষরণ ঘটানো শুরু করলো। তাহলে এই যে মস্তিষ্কে গিয়ে আবার ফেরত আসলো, সেখানে কোনো অভিজ্ঞতার দরকার নাই, কিন্তু সেটা মস্তিষ্ক হয়ে আসছে। মস্তিষ্ক নিয়ে কোনো কথা হচ্ছে ক্রানিয়াল বলা হয়, মস্তিষ্ক নিয়ে কোনো কথা হলে সেটাকে আমরা কি বলি? ক্রানিয়াল বলে থাকি। তাহলে মস্তিষ্ক নিয়ে যেহেতু ঘুরে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? দেখো, তাহলে কথাটা খেয়াল করো, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ক্রানিয়াল রিফ্লেক্স। ক্রানিয়াল রিফ্লেক্স বলা হয়। তাহলে আমরা শিখলাম যে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার একটা নাম হচ্ছে ক্রানিয়াল রিফ্লেক্স, আর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াকে আমরা বলি হচ্ছে অভিজ্ঞতার উপর ভিত্তি করে, যেটা প্যাভলন তার কুকুরকে নিয়ে একটা অভিজ্ঞতা করছিল। সে কি করছিল? তার কুকুরকে প্রথমে সে একটা খাবার দিছিল, খাবার দিয়ে সে ঘন্টা বাজাইতো, মানে ঘন্টা বাজাইতো তারপর খাবার দিত, ঘন্টা বাজাইতো খাবার দিত। কুকুরটা ভাবলো ঘন্টা বাজাইলেই খাবার দেয়, তো কি করলো? এরপরে ঘন্টা বাজালেই তার লালাক্ষরণ হওয়া শুরু হয়ে যেত। একটা দিন প্যাভলন এসে দুষ্টামি করে কি করলো? খাবার আর দিল না, সে কি করলো? শুধু ঘন্টাই বাজাইলো, কিন্তু কোনো খাবার দিল না। এইটা প্যাভলনের একটা আছে। এবং তারপরেও ওই দিনও কিন্তু কুকুরটা কি হয়েছে? প্রচুর লালারস ক্ষরণ হয়েছে। কারণ কি? তার অভিজ্ঞতা আছে যে ঘন্টা বাজাইলেই কি করে? আমার মালিক খাবার দেয়। তাহলে এটা কোন প্রতিবর্ত ক্রিয়া? সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আর একটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এই দুই প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে লালারস ক্ষরিত হয়। এবার আসলে হচ্ছে গ্যাস্ট্রিক জুস কিভাবে ক্ষরিত হয়। প্রথমে আসলে তিনটা পর্যায়, একটা হচ্ছে স্নায়বিক পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায়, আন্তিক পর্যায়। প্রথমে যদি তোমাকে বলি স্নায়বিক পর্যায়, এটা আসলে 1 ঘন্টা স্থায়ী। তুমি যদি খাবারটা মুখে নাও বা খাবারটা সামনে আনো, তখন এই পর্যায় শুরু হয়। এবং যখন তোমার খাবারটা মুখে আসে, তখন অ্যাকচুয়ালি তোমাকে যে স্নায়ুটা কাজ করে তার নাম হচ্ছে ভ্যাগাস নার্ভ। সে যাইয়া মস্তিষ্কে বলে যে ভাই খাবার আসছে, কি করবা? তা বলে তুমি এক কাজ করো, পাকস্থলিতে গিয়ে তো ওখান থেকে তুমি গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা শুরু করে দাও। তাহলে সেভাবে হলো, এবং এটা 1 ঘন্টা স্থায়ী। সাপোজ কেউ মুখে খাবারটা মুখে নিয়ে ফেলাই দিছে, তাহলে কয় ঘন্টা লালাক্ষরণ ঘটলো? 1 ঘন্টা লালাক্ষরণ ঘটবে, তারপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এবার আসি যে গ্যাস্ট্রিক জুস পর্যায়ে, এটা মূলত 4 ঘন্টা স্থায়ী। কয় ঘন্টা স্থায়ী গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়? 4 ঘন্টা। এখানে 2 জন সাহায্য করে, একটা হচ্ছে নার্ভের মধ্যে কাজ করে হচ্ছে তোমার হচ্ছে মেসনার্স প্লেক্সাস, আমরা একটু আগে যেটা দেখালাম মেসনার্স প্লেক্সাস বলা হয়, আর একটা হচ্ছে মাইন্টিক প্লেক্সাস। তো খাবারের মধ্যে তোমাকে স্নায়ুর মধ্যে সাহায্য করবে মেসনার্স প্লেক্সাস, আর এখানে একটা
গ্যাস্ট্রিন নামে একটা গ্রন্থি থাকে, সেও তোমাকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক পর্যায়ে এবং এটা 4 ঘন্টা স্থায়ী থাকে, যত সময় খাবারটা পেটের মধ্যে থাকে। এবার আসি যে আন্ত্রিক পর্যায়ে, বেসিক্যালি তখন কি বোঝানো হয়েছে যে খাবারটা পেট থেকে এখন কোথায় চলে শুরু হয়েছে, ডিউডেনামে যাওয়া শুরু হয়েছে। তখন তোমাকে এখানে হেল্প করবে দুইটা হরমোন, একটা হচ্ছে আমি বলি হচ্ছে সিসিকে কোলেসিস্টোকাইনিন, আর একটা হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে যে তোমার কোলেসিস্টোকাইনিন একটা আছে, আর একটা হচ্ছে তোমার সিক্রেটিন। সিক্রেটিন কি করবে, তোমাকে সিক্রেশন করা কমাই দিবে। প্রথমে মনে রাখবা যে এই সিসিকে বা কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন দুইটাই হচ্ছে অন্ত্র মানে ক্ষুদ্রান্তের তোমার হচ্ছে এই মানে হরমোন। তো ক্ষুদ্রান্তের হরমোন নিশ্চয়ই ক্ষুদ্রান্তের পক্ষে কথা বলবে আর পাকস্থলীর বিপক্ষে কথা বলবে। তার মানে পাকস্থলীর বিপক্ষে মানে কি, পাকস্থলী হরমোন ক্ষরণ করা কমাই দেবে এবং আস্তে আস্তে পাকস্থলী থেকে কি করবে, খাবারটা আস্তে 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 সাহায্য করবে। কথা বুঝতে পারছো? তাহলে সিসিকে কি করে, গতি নিয়ন্ত্রণ করে, খাবারটা যেন আস্তে আস্তে আসে, একবারে চলে না আসে, তাহলে একবারে চলে আসলে বিপদ হয়ে যাবে। আর সিক্রেটিন কি করবে, সে কি করে পাকস্থলীর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতেছে বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করতেছে সেটাকে কমাচ্ছে। তাহলে আমার মনে হয় পুরো প্রসেসটা তোমাকে বোঝানো হয়েছে এবং আমার মনে হয় তুমি বুঝতেও পারছো অনেকে। তাহলে একটু বলেন তো বুঝতে পারছো কিনা আমাকে, লালাক্ষরণ এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কিভাবে হয় বুঝতে পারছো কিনা? লালাক্ষরণ এবং গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা কিভাবে হয়, একটা হচ্ছে রিফ্লেক্সের মাধ্যমে হয় লালাক্ষরণ, আর গ্যাস্ট্রিক জুস 3টা পর্যায়ে হয়, সেখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় হেল্প করে। যেমন তোমার ভ্যাগাস স্নায়ু হেল্প করে যখন তোমার স্নায়বিক পর্যায়ে থাকে, যখন তোমার হচ্ছে, হ্যাঁ সৌরভ চক্রবর্তী বলছে ওকে ফাইন বুঝা গেছে, ঠিক আছে ভেরি গুড। মোনালিসাও বলছে বুঝতে পারছে। তার মানে যারা মনোযোগ দিচ্ছে তারা আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছে যে এটা আসলে খুব ইজি একটা প্রসেস, কে কোথায় হেল্প করে এটা আমাদের মনে রাখলেই হইলো, ঠিক আছে। এবার আমরা নেক্সটে আসি, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের কাজ, এবার আমরা যদি বলা হয় যে স্নায়ুতন্ত্রের পরে এই যে এখানে লেখা আছে সাপেক্ষ অনপেক্ষ প্রতিবর্তক ক্রিয়া, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ একটা ছবিও আছে, হরমোনের ভূমিকা, এইগুলো সম্পর্কে তুমি একটু নিজে পড়ে নিবা যে কোন হরমোন প্রথম, পৃথিবীর প্রথম যে হরমোন আছে আবিষ্কৃত হয় সিক্রেটিন, কে কিভাবে, দুইটা জিনিস মনে রাখবা হরমোনের ভূমিকার মধ্যে, একটা হচ্ছে যে ক্ষরণ, একটা হচ্ছে যে ক্ষরণ। এত কিছু একবারে অ্যাকচুয়ালি একসাথে পড়াইলে তোমাদের মাথা ঘুরে যাবে, এইটা আমি একটু বাদ রাখলাম, এটা তোমরা নিজেরা করে একটু পড়বা, ক্ষরণ আর একটা হচ্ছে যে তোমার কাজ। পরবর্তীতে যদি কোনোদিন কোনো ক্লাসে আমাকে পাও তাহলে আমাকে বইলো, আমি তোমাকে ক্ষরণ এবং কাজটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি বলে দেবো, কিন্তু আপাতত নিজের এটা পড়ো, কারণ একদিনে আমি সব পড়াইলে তুমি দেখবা যে মাথার মধ্যে ধরতেছে না, ঠিক আছে। তাহলে হরমোনের ভূমিকা এটা আমরা বললাম, একবার একটু পড়ে নেবা নিজের মতো করে, ঠিক আছে। এবার আমরা আসি তাহলে নেক্সট টপিকস, কয়েকটা স্পট এক্সাম আছে, একটা বক্স আছে 100% দিয়ে আছে, এই বক্সটা কিভাবে পারা যায়, কারণ এখান থেকে প্রশ্ন আসে। প্রথমত কোন জায়গা থেকে কি হরমোন নিষিদ্ধ হয় এটা কিভাবে মনে রাখবা, তার আগে তোমার মনে আছে কিনা এটা আগে একটু তোমাকে বলি। কোন জায়গায় কি খাবার পরিপাক হয় এটা তোমার কি মনে আছে? আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে খাবার পরিপাক হয় 3টা জায়গায়, একটা হচ্ছে যে মুখে, দেখো আমি তোমাকে বলছিলাম 3টা জায়গায় পরিপাক হয়, একটা হচ্ছে যে মুখে পরিপাক হয়, পাকস্থলীতে পরিপাক হয়, আর হচ্ছে অন্ত্রে পরিপাক হয়। তাহলে যদি বলি মুখে, পাকস্থলী আর অন্ত্রের মধ্যে কি কি পরিপাক হয়, আমরা বলছিলাম ক যোগ পাল সমান সমান কপাল, এইটা তোমাকে বলা হয়েছিল। এর মানে কি দেখো, মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, এই দেখো মুখের মধ্যে লালা রসের এনজাইম শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক করতেছে, অন্য কিছু কিন্তু এখানে লেখা নাই। পাকস্থলীর মধ্যে তোমার হচ্ছে পাল পরিপাক হচ্ছে, পাল মানে কি পথে প্রোটিন পরিপাক হচ্ছে, লতে লিপিড পরিপাক হচ্ছে, কিভাবে মনে রাখবা। আর অন্ত্রের মধ্যে সবকিছু পরিপাক হয়, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড সব। তাহলে এগুলো কিভাবে মনে রাখবা, তাহলে প্রশ্ন যদি আসে লালারস নিঃসৃত এনজাইমগুলো কার উপর কাজ করে বা এনজাইমগুলো কি আছে, তারা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কি কি আছে। তাহলে ওই যে তোমাকে বলছিলাম আসল টম, এখানে শুধু টম মনে রাখলেই হচ্ছে, টম, টম মানে কি, তাহলে টতে টায়ালিন মতে মল্টেস, তাহলে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের নাম কি টম। প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম কি, এখানে লেখা আছে 2টা, অ্যাকচুয়ালি 3টা হবে, আমরা মনে রাখবো পাঁজর দিয়ে, পাঁজর, পতে হচ্ছে পেপসিন, যতে হচ্ছে জিলেটিনেস, আর 3 নম্বরে হচ্ছে রেনিন। তাহলে 3টা হরমোন এখানে কাজ করবে, ঠিক আছে, পাঁজর দিয়ে মনে রাখবা। তাহলে 3 নম্বর হচ্ছে রেনিন। তাহলে প্রোটিন পরিপাককারী প্রধান এনজাইমের নাম কি, পাকস্থলীর উত্তর হচ্ছে পেপসিন, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখবা। তাহলে দেখো প্রোটিন পরিপাককারী এনজাইম কি কি আছে, এখানে 3টা হবে, সব বই মিলেই আমি তোমাকে বলতেছি, এই জন্য তোমাকে বললাম রেনিনও একটা আছে। তাহলে দেখো প্রোটিন পরিপাককারী পাকস্থলীর এনজাইম কি কি, পরীক্ষা আসলে উত্তর কি বলবো, পাঁজর, তার মানে কি কি
প্রোটিন, পতে পেপসিন, যতে জিলেটিনেস, আর রতে হচ্ছে রেনিন। এই তিনজনের নাম মনে রাখবা। আর লিপিড পরিপাককারী এনজাইমের নাম তোমাকে আগেই বলছি, সবচেয়ে প্রধান এনজাইমের নাম কি? লাইপেস। এটা মুখস্থ করার কিছু নাই, তাহলে হয়ে গেল লাইপেস। যেহেতু পাকস্থলী থেকে নিষিদ্ধ হচ্ছে, নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস। তাহলে এইটুক বুঝছো কিনা? বাকিটুকু আমি পড়াই দিচ্ছি, সমস্যা নেই। এটুক বুঝছো কিভাবে মনে রাখবা? তাহলে দেখো আমি কি বলছি, মুখে শুধু কার্বোহাইড্রেট পরিপাক হয় এবং কার্বোহাইড্রেট পরিপাক করে টম, টতে টায়ালিন, মতে মল্টেস। পাকস্থলীর মধ্যে প্রোটিন এবং লিপিড পরিপাক হয়। লিপিড পরিপাককারী প্রধান এনজাইমের নাম লাইপেস। যেহেতু পাকস্থলী থেকে নিষিদ্ধ হচ্ছে, নাম হলো গ্যাস্ট্রিক লাইপেস। এবার বলছি যে না ঠিক আছে, প্রোটিন পরিপাককারী এনজাইম কি দিয়ে মনে রাখবা? পাজর দিয়ে। তিনজন পাকস্থলীর প্রোটিন পরিপাককারী এনজাইম আছে। পতে হচ্ছে আমরা মনে রাখবো পেপসিন, যতে জিলেটিনেস, আর রতে রেনিন। এই তিনটা এনজাইমের নাম আমরা মনে রাখবো যারা পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইম। আর আমাকে বলো তো, আমাকে পাকস্থলী কি কোনো কার্বোহাইড্রেট পরিপাক হয় কি হয় না? বলো, পাকস্থলীতে কি কার্বোহাইড্রেট পরিপাক হবে না হবে না? বলো দেখি, পারো কিনা, মনে আছে কিনা? পাকস্থলীতে কার্বোহাইড্রেট পরিপাক হয় নাকি হয় না? কার্বোহাইড্রেট পরিপাক হবে কিনা বলো পাকস্থলীতে? ভেরি গুড। দিলরুবা বলছে হয় না। মোনালিসা, আবিরা, নার্গিসারা, ভেরি গুড। হয় না, পাকস্থলীতে শুধু প্রোটিন এবং লিপিড হয়। কার্বোহাইড্রেট শুধু মুখে হয়, এখানে আবার প্রোটিন লিপিড হয় না। কিন্তু তিনটাই হয়, এমন জায়গার নাম আমরা এখন চলে যাচ্ছি। সেটা হচ্ছে কোথায়? এই যে দেখো, অগ্নাশয় এবং আন্তিক রসে তিনটার এনজাইমই প্রোটিন পরিপাককারী এনজাইম আছে। তো সেক্ষেত্রে আমরা এটা মনে রাখবো কিভাবে? আমি বুদ্ধি করে অগ্নাশয়টা মনে রাখি, আর অগ্নাশয়টা মনে রাখি, অন্ত্রটা আমি মনে রাখি না ভাইয়া। আমি বুদ্ধি করে কোনটা মনে রাখি? অগ্নাশয়টা মনে রাখি, আর অন্ত্রটা মনে রাখি না। তবে অন্ত্রটা মনে না রাখলেও আমি এরকম একটু চিন্তা করি, অন্ত্র তো ন আছে এখানে, নতে নিউক্লিয়াস, নতে কি নিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম শুধুমাত্র কোথায় থাকবে? অন্ত্রের মধ্যে। এটুকু আগে ক্লিয়ার করে নিলাম। এই দেখো, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম কোথায় থাকবে? অন্ত্রের মধ্যে। এবার আসি অগ্নাশয়ের মধ্যে। প্রথমে আমরা যদি বলি যে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কি, এটা পরের কথা। প্রোটিন পরিপাককারী এনজাইম কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা মনে রাখি কি দিয়ে? এটা মনে রাখবো হচ্ছে টক আম ডাইজেস্ট করে, ডাইজেস্টে হেল্প করে। টক আম খাইলে ডাইজেস্টে হেল্প করে। এবার সেটা মানে কি? এটা মানে হচ্ছে টতে হচ্ছে ট্রিপসিন, এটা হচ্ছে প্রধান প্রোটিন পরিপাককারী এনজাইম অগ্নাশয়ের। কতে হচ্ছে কি? কাইমোট্রিপসিন বা কার্বক্সি পেপটাইডেস। তাহলে ক দিয়ে দুইটা, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেস। আম মানে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। আর ডাইপেপটাইডেসও আছে, ট্রাইপেপটাইডেস। ডাই মানে দুই, ট্রাই মানে তিনটা। তাহলে ডাইপেপটাইডেস ও ট্রাইপেপটাইডেস দুইটাই আমরা মনে রাখবো, ডাই অ্যান্ড ট্রাই। আর করে, কতে আমরা মনে রাখবো কোলাজিনেস। তাহলে ক্লিয়ার হয়েছে কিনা? টক আম ডাইজেস্ট করে। তাহলে একটু রিভিশন দিয়ে ফেলো। টতে আমি বলছি ট্রিপসিন, কতে হবে কাইমোট্রিপসিন বা কার্বক্সি পেপটাইডেস, কাইমোট্রিপসিন বা কার্বক্সি পেপটাইডেস। আর আম মানে অ্যামাইনো পেপটাইডেস। আর ডাইপেপটাইডেস অ্যান্ড ট্রাইপেপটাইডেস, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, আর করে মানে হচ্ছে কোলাজিনেস। তাহলে পড়া হয়ে গেছে। আর দেখো, লিপিড পরিপাককারী যে এনজাইমগুলো আছে, আমরা বলছিলাম লিপিড খাওয়া অবশ্যই তার কিছু কুফল আছে। কুফল দিয়ে আমরা মনে রাখতে পারতেছি। এখানে ক দিয়ে হচ্ছে কোলেস্ট্রল এস্টারেজ, ফতে ফসফোলাইপেজ, লতে হচ্ছে লাইপেজ। তো লিপিড পরিপাককারী এনজাইম এই কুফল দিয়ে মনে রাখতে পারতেছি। আর এখানে আমের কথা যদি আমরা চিন্তা করে দেখি, আমের মধ্যে মূলত কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, শর্করা থাকে। দেখো আম, এখানে লিখে রাখো আম। তাহলে অগ্নাশয়ের কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে আম। সরেয়াতে অ্যামাইলেস, মতে মল্টেস। ইজি কিন্তু। আর আন্ত্রিক তলে এগুলো পড়ার তোমার কোনো দরকার নাই, বাকি নিউক্লিক অ্যাসিডের এনজাইম পড়লেই হবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তুমি পড়ে ফেলছো, বুঝছো কিনা বলো? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তাহলে আমরা শুধু অগ্নাশয়ের পরিপাককারী এনজাইমগুলোর নাম পড়তেছি। টক আম ডাইজেস্ট করে। আর আমরা আগেই জানি লিপিড খাওয়ার কিছু কুফল আছে, তার মানে এটা অগ্নাশয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমরা শিখতেছি আম হচ্ছে কার্বোহাইড্রেট থাকে বা কার্বোহাইড্রেট
মূলত আসলে থাকে আমের মধ্যে, সুতরাং আম দিয়ে এমও রাখতেছি, সাথে অ্যামাইলেস, আর মতে কি হবে মল্টেস, তাহলে অ্যামাইলেস এন্ড মল্টেস। কথা ক্লিয়ার কিনা? ভেরি গুড, দিল্লুবা অলরেডি বলছে যে ক্লিয়ার। তার মানে এই বক্সটা বিশাল একটা বক্স। আমার মনে হয় যে কোন এনজাইম কোথা থেকে রিলিজ হয় পারবা কিনা বলো? এই যে দিল্লুবা, মোনালিসা যারা ক্লাস করতেছো বা এই যে যারা বাকিরা আছে, হ্যাঁ পারবা কিনা ভাইয়া? ক্লিয়ার, ভেরি গুড। সানভি, ওনার নাম হচ্ছে সানরি সাজি, ভেরি গুড, ঠিক আছে, সব ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। নূরজাহান বলছে পারবো। তাহলে আমাদের লাস্ট টপিক্সে চলে আসি। আজকে আর বেশি ব্রেনে করতেছি না, 2 ঘন্টার বেশি আমরা আসলে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারি না। তো লাস্ট টপিক্সে চলে আসি। আজকে বিএমআই, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক্স, এটা পরে আমাদের শেষ হয়ে যাবে। বিএমআই, ঠিক আছে, লাস্ট টপিক হচ্ছে বিএমআই। এর আগে আমাদের কিছু শোষণ নিয়ে কিছু কথা আছে। একটা জিনিস মনে রাখবা, শোষণ যেখানেই থাকবে সেখানে ভিলাই থাকবে। বেসিক্যালি ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই বেশি থাকে, তাই ক্ষুদ্রান্তের মধ্যে শোষণ বেশি হয়। আর শোষণের ক্ষেত্রে যদি একটা বেসিক কথা বলি, তাহলে এইটুকু তোমার জন্য কাজে লাগবে। আপাতত এইটুকু মনে রাখো, পরবর্তী কথা মনে রাখবা। আমরা জানি কার্বোহাইড্রেট ভেঙে কি হয়, লাস্টে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ। আর আমরা জানি যে হচ্ছে তোমার কি জানি বলে যে প্রোটিন পরিপাক শেষে কি পাওয়া যায়, প্রোটিন বা আমিষ পরিপাক শেষে আমরা পাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, তো তুমি মনে রাখবা এই গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড তারা আসলে মূলত সক্রিয় ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। এইটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর বাকি রইল লিপিড, এইটার শ্বসন প্রক্রিয়াটা একটু জটিল কিছুটা। এটা দুইভাবেই হয়, সক্রিয় ব্যাপন প্রক্রিয়া হয়, আর একটা প্রসেস আছে স্পেশাল প্রসেস। এইটা আমি তোমাকে যদি পারি কোনো একদিন দেখা হলে বা আমাদের কোনো পরে ক্লাস হলে বুঝাই দেওয়া হবে। আপাতত এটা দরকার নেই। তাহলে 2টা লাইন আমি শিখে রাখো যে আমরা তো 3টা খাদ্যবস্তু গ্রহণ করি। এই 3টা খাদ্যবস্তুর জন্য মধ্যে শুধুমাত্র গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডই সক্রিয় ব্যাপন প্রক্রিয়া হয়ে থাকে। আর লিপিডের একটা অংশ যেগুলো ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র, তারা সক্রিয় ব্যাপন প্রক্রিয়ায় অ্যাবজর্পশন বা শোষণ হয়ে থাকে। আর যারা একটু বড় অংশ, যেমন আমরা জানি মনোগ্লিসারাইড বা বড় বড় ফ্যাটি অ্যাসিড, তারা একটা স্পেশাল প্রসেস মেনটেন করে কাইলোম্যাক্রন তৈরি করে অ্যাবজর্পশন হয়। এটা নিয়ে আমাদের পরে আলোচনা করতেছি, পরে আমরা এটা নিয়ে বুঝবো। আপাতত এটুকু আমরা মাথায় রাখি। আমাদের যেহেতু ব্রেনের মধ্যে অনেক কিছু ঢুকে যাবে, পরে আমরা কিছুই মনে রাখতে পারবো না। এই জন্য আমরা টপিক্সটা শেষ করে দ্রুত আমরা একটা টপিক্সে চলে যাব। সেটা হচ্ছে যে বিএমআই, ঠিক আছে, স্থূলতা। এই দেখো মোটা, স্থূলতা মানে কি মোটা বা ফ্যাট। এটা হলে কিভাবে আমরা বুঝবো তুমি কি মোটা কি মোটা না, এইটাই আমরা নির্ণয় করি হচ্ছে বিএমআই দ্বারা। ঠিক আছে, একটা লোক বার্গার খাচ্ছে, পিজা খাচ্ছে, কি মোটা মনে হচ্ছে, সে কি আসলে কোন স্তরের মোটা বা সে কি আদৌ মোটা কিনা, তাকে মোটা বলা যাবে কিনা, এটা নিয়ে আমাদের কথাবার্তা। প্রথমে আমরা আসি বিএমআই কিভাবে নির্ণয় করা হয়, এটা আমরা একটু যদি চিন্তা করে দেখি। দেখো বিএমআই, তাহলে প্রথমে আমি এখান থেকে সহজ করে বলতেছি, তারপরে এটা সামারি আমরা বলতেছি। দেখো, তাহলে বিএমআই যদি বলা হয় যে তোমাকে ভাইয়া কারো একজনের বিএমআই নির্ণয় করো, বডি মাস ইন্ডেক্স, কিভাবে নির্ণয় করবা? তাহলে যদি আমরা কারো ওজন অবশ্যই কেজিতে নিতে হবে। আর যদি আমরা কারো হাইট বা উচ্চতা, HIGHT, হাইট বা উচ্চতাকে আমরা কিসে নিব? মিটারে নিব। মিটারে নিয়ে তাকে যদি স্কয়ার করি, তাহলে যে ফলাফল পাবো সেটাই হচ্ছে বিএমআই। এখন হাইটটা আমরা নর্মালি কি বলি, উচ্চতা আমরা ফিটেই করি। ফিট থেকে আমরা আবার কিসে করতে হবে, তাহলে মিটারে নিতে হবে। মিটারে নিলে অনেক কম হয়, সেটাকে স্কয়ার করলে আরো খুব বেশি হয় না, তখন এটাকে আমরা বিএমআই পাবো। এখন আসি বিএমআই কয়েক ধরনের হইতে পারে। ধরো তোমার কারো একজনের বিএমআই হইতে পারে 18.5 এর কম হইতে পারে। কারো ধরো 18.5 থেকে হইলো 24.9, আমি সহজভাবে বললাম 25। কারো ধরো হইলো 25 থেকে 30, আমি সহজ করার জন্য বলতেছি। কারো ধরো হইলো 30 থেকে 35, সহজ বলার জন্য বললাম। কারো ধরো হইলো একজন 35 থেকে 40, আর একটা লোক হয়েছে তার হচ্ছে 40-এরও বেশি। তাহলে এই কয়েক ধরনের বিএমআই আমাদের হইতে পারে। এটা হচ্ছে সহজ করার জন্য বললাম তোমাকে। যেখানে আমি বলছি, দেখো সাপোজ তোমাকে আমি বলছি যে 18.5 থেকে 25 আসলে তো তুমি নিজে বুঝতেছো 25 হবে না, 24.9 হবে। আর এখান থেকে শুরু হবে 25 থেকে 29.9, এটা তুমি বুঝতেছো। বাট সহজ করার জন্য আমি এইভাবে লিখলাম। এবার আসি যারা 18.5 এর নিচে, তাহলে তাকে তুমি বুঝতে হবে যে সে মনে করো
এত চিকন সে বাতাসে উড়ে যেতে পারে। বুঝতে পারছো কিনা? বাতাসে উড়ে যেতে পারে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে ওই যে অনেক সময় বলি না যে দুর্ভিক্ষ বলতে পারি, বা ধরো অনেকে আছে তোমাদের এই বিএমআই তার হচ্ছে দুর্ভিক্ষ স্কেলে পাওয়া যাচ্ছে, দুর্ভিক্ষ স্কেল, কথা বুঝতে পারছো? সে 76 মনান্তরে দুর্ভিক্ষের মধ্যে আছে, তার বাবা মা তাকে খাবার দেয় না, সে হচ্ছে তার বাবা মার সৎ সন্তান অথবা তার কুড়াই পাইছে সাপোজ, এই জন্য তার খাওয়া দাওয়া খুবই কম হয় এবং সে কি হয় একদম চিকন শিরশিরা হয়ে গেছে, এটা হচ্ছে দুর্ভিক্ষ বলতে পারো, ঠিক আছে? আর 18.5 থেকে 25 পর্যন্ত যদি হয় দে আর দ্য নর্মাল, তারা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ বা নর্মাল রেঞ্জ, কথা বুঝতে পারছি? কিন্তু 25 থেকে 30 যদি হয়, এই রেঞ্জটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে যে এরা কারা? যে রেঞ্জের মধ্যে আমি আছি, বেসিক্যালি যে রেঞ্জের মধ্যে আসলে আমাকে দেখি অনেকে মোটা বলে, কিন্তু আসলে কি আমাকে মোটা বলা যাবে কিনা? আমি কিন্তু অনেক সময় মোটা বললে আমি মাইন্ড করি। কি জন্য, কেন মাইন্ড করি? এটা কারণ আছে, কারণ এটা আমার আসলে আমি মোটার মধ্যে পড়ি না। কেন? কারণ এই যে 25 থেকে আমার হচ্ছে তোমার 26, তাহলে 26 যদি হয় বিএমআই, তাহলে তুমি দেখো আসলে এটাকে কিন্তু আমরা যদি কেউ মোটা বলে, আমি কিন্তু তার নামে কেস করে দিতে পারি চাইলে, কারণ আমি কিন্তু আসলে মোটা না। আমার এই ব্যাপারটাকে আসলে বইকে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে অতিরিক্ত ওজন বলা হয়েছে, কথা বুঝতে পারছো? বা তোমাদের ভাষায় হেলদি বলা যেতে পারে, ঠিক আছে না? বুঝো নাই, অনেকে আদর করে বলে হেলদি ছেলেটা, কিন্তু আসলে কিন্তু মোটা বলা যাবে না। তাহলে এটা একটা বিষয়, এবং আমি কিন্তু বেসিক্যালি মোটাও না আসলে, ঠিক আছে? কারণ অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আমাকে মোটা বলা যাবে না। এবার সে কারা মোটা, এই যে শুরু হলো মোটা। যদি তোমার বিএমআই 30 থেকে 35 হয়, তাহলে তুমি হলো ভাই প্রথম স্তরের মোটা। যদি তোমার 35 থেকে 40 হয়, তাহলে বুঝতে হবে যে তুমি হলো দ্বিতীয় স্তরের মোটা। আর যদি তোমার 40-এর বেশি হয়, তাহলে বুঝতে হবে তুমি তৃতীয় স্তরের মোটা, তার মানে তুমি গ্রিনিস বুকে নাম লেখাবার জন্য রেডি হচ্ছ, এটা হচ্ছে তোমার তৃতীয় স্তরের মোটা, কথা বুঝতে পারছো? তাহলে তুমি যদি কারো একটু স্বাস্থ্য ভালো, তারে দেখা যদি তুমি বলো যে অতিরিক্ত যার ওজন আছে, তাকে যদি তুমি বলো যে ভাই আসলে আপনি মোটা, তো সে যে রেগে যাবে না, এটা তো স্বাভাবিক, সে তো রেগেই যাবে, ভাই সে তো মোটা না। মোটা হইতে গেলে তাকে বিএমআই হইতে হবে 30-এর বা 30-এর বেশি। এখন 30-এর বেশি যদি কেউ বিএমআই না হয়, তুমি যদি তাকে মোটা বলো, সে তোমার নামে কেস করে দেবে। অসুবিধা কি? অসুবিধা আছে? যেমন আমি কিন্তু আমি খুব রেগে যাই, কারণ আমার কাছে মনে হয় যে আমার বাসায় রান্না বান্না ভালো হয়, সেই হিসেবে মোটা হয়েছি, এটা তো খারাপ কিছু না, এটা তো হইতেই পারে, তাই না? আমি তো আর দুর্ভিক্ষে বা 76 মনান্তরের মতো ওরকম পাতলা চিকন হয়ে যাচ্ছি না। তো এটা একটা বিষয়। যাই হোক, স্থূলতার ফার্স্ট স্টেপ, কি বললো দেখছো? কি একটা অবস্থা! সবসময় আমাকে সবাই ঘুরে ফিরে মোটাই বলতে চায়। যাই হোক, মোটা অনেক সময় কিন্তু তোমার বিভিন্ন রোগ থেকেও হইতে পারে, এটা ভাবার কিছু নাই যে বেশি খাইলে বেশি মোটা হবে। অনেক সময় বিভিন্ন কারণে, জিনগত কারণেও কিন্তু অনেকে মোটা হয়। দেখা গেছে যে এটা একটা গুচ্ছ জিন বলা হয়, যে বাবা মার যদি কেউ মোটা হয়, বাচ্চা কাচ্চা মোটা হইতে পারে। এটা কি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা মোটামুটি গুচ্ছ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়ে গেছে। যদি এটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে ভাই আমাদের আজকে পড়া শেষ। মোটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল। এরপরে আমরা দেখাচ্ছি যে বিএমআই রেঞ্জটা যেটা পরীক্ষা আসে, এটা আমি বলছি ক্লাসের মধ্যে পড়াই দেওয়া হয়েছে, এবং তোমাকে দেখো এই কথাটা বলছি, জিনগত সমস্যা, গুচ্ছ জিন থাকার কারণে কিন্তু তাহলে পরীক্ষা এটা আসে যে বাপ মা মোটা হলে 80% ছেলে মেয়ে মোটা হয়, কোন জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়? গুচ্ছ জিন, পরীক্ষা আসে। এছাড়া পারিবারিক সমস্যা, আবেগ, বেশি আবেগী হলে তাদেরও কিন্তু বিষণ্ণতায় ভুগতেছে, কষ্টে ভুগতেছে, আর জীবনে অনেক কষ্ট, তাদের আবেগ বেশি, কর্মক্ষেত্রে কোনো যদি তোমার বসে বসে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হইতে পারে, ঠিক আছে, মোটা হইতে পারে। এছাড়া ছেলে মেয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। অসুখের মধ্যে যদি বলো, 3টা অসুখ আছে। আমি বলি যে 3টা অসুখের ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে। কোন কোন অসুখ? দেখো, এটা কিন্তু আমাদের দাগানো অংশ, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমি বলি যে হচ্ছে হারপিক দিয়ে মনে রাখতে পারেন। 3টা রোগ আছে, যে 3টা রোগ হলে আপনি কম খাইলেও মোটা হবেন। হতে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, দেখো এই যে হাইপোথাইরয়েডিজম। কতে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। কতে হচ্ছে তোমাকে কি বলবো, কুশিং সিন্ড্রোম। তাহলে 3টা রোগ আছে, যে 3টা রোগের ক্ষেত্রে আমাদের কি হইতে পারে, আমরা না খাইলেও মোটা হয়ে যেতে পারি। হাইপোথাইরয়েডিজম, কুশিং সিন্ড্রোম এন্ড পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, হারপিক দিয়ে মনে রাখবা, ঠিক আছে? বলছে যে আবারও মাহমুদা বলছে যে ভাইয়া আপনি কোন স্তরের? আমি তো বললামই যে আমি মোটার কোন স্তরের মধ্যে নাই। আজকে তো আমার বিএমআই 26, চলে বলো দেখি আমি কোন স্তরের। আমি তোমাকে বিএমআই বলে দিলাম, বলো আমি কোন স্তরের। বিএমআই হচ্ছে 26, তাহলে বলো দেখি। তোমাদের একটু আগে পরে আসলাম, এটাই তোমার লাস্ট টাস্ক তোমাদের। এছাড়া তুমি দেখো যে স্থূলতা প্রতিরোধ করবা কিভাবে, নিয়মিত ব্যায়াম করতে বলছে, স্বাস্থ্য সমস্ত খাবার খাওয়াইতে বলছে। এগুলো তুমিও জানো, এগুলো আমিও জানি, কিন্তু এগুলো জানি না লাভ হয় না, কারণ আসলে আমি তো এমনই, ঠিক আছে? বিনোদনের অভাব থাকলে না কি কি যেন লিখছে আর কি, দুষ্টমি করে, ঠিক আছে? যাই হোক, এগুলো আমরা একটু পড়বো। কি কি পাকস্থলীর সমস্যা হয়? আলসার হয়,
এটা আমরা জানি। তারপরে পিত্তথলিতে পাথর হইতে পারে, লিভার সিরোসিস, সিরোসিস হওয়া মানে হচ্ছে আমরা যদি বলি যে স্থায়ী ক্ষতের সৃষ্টি হয়, এটা নিয়ন্ত্রণ করে বি এবং সি ভাইরাস। এটা জাস্ট একটু নামগুলোকে পড়লে হবে। অ্যাপেন্ডিসাইটিস আগে বলছি, অ্যাপেন্ডিক্সের ইনফেকশনকে, এবং সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। পেট ফাঁপা দেওয়া থাকে, অনেক সময় ভাব ভাব থাকে, এটা একটা সমস্যা, বিভিন্ন রোগের কারণে হতে পারে। জাস্ট একটু রিং পড়বার চিকিৎসা কি, ঠিক আছে? তাহলে বিএমআই কত মাত্রা হলে তাকে ওভারওয়েট বলা হয়? এই যে এখন বলেন। হ্যাঁ, এই যে সানডি বলছে সঠিকতা, এবং নার্গিস আসলে আমার মনে কথা বলছে যে ভাইয়া আসলে হেলদি, এটা কোনো স্তরের মধ্যেই পড়ে না, এটা আসলে অতিরিক্ত ওজন বলতেও চাচ্ছে না, কারণ বুঝতে পারছে যে এটা আসলে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপর মোনালিসা অতিরিক্ত ওজন বলছে। নূরজাহান বলছে থার্ড স্তর বলে কোনো স্তর নাই, তৃতীয় স্তর তো 40-এর বেশি হইতে হবে। নার্গিসের কথা ঠিক আছে, হেলদি আমি, অতিরিক্ত ওজন বললে ঠিক আছে, চলবে, ওকে ফাইন। এবার আমরা দেখো, তাহলে আমাদের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, বিএমআই ওভারওয়েট বা সেটা কত ইয়ের মধ্যে আছে? বি সঠিক উত্তর, ভেরি গুড, 25 থেকে 29.9 মানে 30, যেটা তোমাকে বলছি। তাহলে আমাদের আজকে পড়া এখানেই শেষ, বিএমআই পড়া শেষ, মানে আজকে পড়া এখানে শেষ। আর কোনো টপিকস আমাদের পড়া বাকি নাই। হ্যাপি ইটিং, অনেকে খাইতে গিয়ে খুব মন খারাপ থাকে যে ভাই খাবো কি খাবো না, ঠিক আছে? খাবো কি খাবো না, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে খাবা, অসুবিধা নেই, তবে নিয়ন্ত্রিত আহার করবা, মানে বেশি খাবা না, এটা একটা বিষয়। আর এইজের উপর কিছু ডিপেন্ড করে, যেমন ধরো আগে যে খাবার আমি খাইলে কিছুই হইতো না, আমার গায়ে লাগতো না, কারণ দৌড়দৌড়ি করতাম, আমি করতাম, সেটা আবার এখন দেখা যায় যে বসে বসে কাজ করার কারণে ওইটাই আমার হচ্ছে গায়ে লাগে, এবং দেখা যায় প্রচুর অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে, হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর ভেদ করে যেতে পারি, অসুবিধা নাই, ঠিক আছে? তারপরে খাইতে থাকবে, দেখো না কি সুন্দর খাচ্ছে, দুষ্টু, ঠিক আছে, প্রচুর দুষ্টু এটা। যাই হোক, আমরা হ্যাপি ইটিং, খাইতে থাকো। তাহলে সবার জন্য ভালো শুভকামনা রইল। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পড়াশোনা করতে থাকো। হ্যাপি লার্নিং। সবাই নিজে পড়ো, এবং এই ক্লাসটা অন্যান্য বন্ধু বান্ধবকে যদি শেয়ার করা সম্ভব হয় সেটা শেয়ার করে নিও। অল দ্য বেস্ট। আমি পরবর্তী কোনো ক্লাসে যদি তোমরা মেডিকোর সাথে আবার যুক্ত হও, ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি ডক্টর মুন্না, সবার জন্য শুভকামনা। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।